এবিসি রেডিও এফএম 89.2 শুরুতেই মঞ্জুর আমাদেরকে জানিয়ে দিচ্ছে কে বসছে আজকে লাখ লাখ জনতার সামনে নিজের বিবেক বোধকে লাখো মানুষের বিবেক বোধের সাথে মিলিয়ে নিতে, এই অর্থে যে তিনি যে ভুল করেছেন সেরকম ভুল যেন আর কেউ কখনো না করে। চলুন জেনে নেই মঞ্জুরের কাছ থেকে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ধন্যবাদ কিবরিয়া। যাহা বলিব সত্য বলিবতে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাসান। ২৬ বছর বয়সী হাসানের জন্ম পটুয়াখালীতে। অসহায় মানুষকে সাহায্য করতে ভালোবাসেন হাসান। মায়ের হাতের রান্না হাসানের প্রিয় খাবার, তবে হাসান নিজেও ভালো রাঁধতে পারেন। সরল প্রকৃতির এই মানুষটি কেন আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, তা জানতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, আমরা মঞ্জুরের কাছ থেকে জানলাম হাসান রয়েছে আজকে জীবনের অপ্রিয় সত্য নিয়ে। হাসানের অপ্রিয় সত্য আমরা শুনবো। বরাবরের মতোই থাকছে অন্যান্য সেগমেন্ট, যেটা প্রয়োজন না হলে আমরা ব্যবহার করি না। SMS পোল, আমাদের সঙ্গে লিসনার পোল যেটা ছিল সেটা রিসেন্টলি বন্ধ করা হয়েছে, কারণ জেবিএসবি আনসেন্সর্ড নামে একটি স্পেশাল এপিসোড যুক্ত হয়েছে আমাদের প্রতি মাসের শেষ সপ্তাহে। আপনারা শুনছেন এবং সেটার ফিডব্যাক আমাদেরকে জানাচ্ছেন। সেই অর্থে এতগুলো নতুন বিষয় নিয়ে একসঙ্গে রান করাটা খুব ডিফিকাল্ট, যে কারণে আমাদের লিসনার পোলটা স্থগিত রাখা হয়েছে, কিন্তু SMS পোল আছে। এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে ফোনে কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনি আমাদের যাহা বলিব সত্য বলিবর একেবারে নিবেদিত একজন প্রাণ পুরুষ আমরা বলবো, কারণ আপনার যে সমর্থন আমরা পাই এবং প্রতিনিয়তই আপনি আমাদেরকে যেভাবে আপনার গবেষণালব্ধ জ্ঞান দিয়ে আমাদেরকে সহায়তা করেন, সেটা নিঃসন্দেহে সারা বাংলাদেশের রেডিও লিসনারদের জন্য অনেক বড় পাওয়া। সবার পক্ষ থেকে স্যার আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। প্রিয় শ্রোতা, শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মূল সেগমেন্ট, এবং শুরুতেই আমরা ব্যাকগ্রাউন্ডে দেখব অপরাধী হয়ে ওঠার কারণ কি। আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে। আমার নাম হাসান, বাড়ি আমার বরিশাল পটুয়াখালী। জি। ছোটবেলা আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম। এটা কত বছর বয়সের গল্প বলছেন? আমি তখন আমার বয়স 12 বছর। 12 বছর। আচ্ছা, বাবা কি করতো আপনার? আমার বাবা তখন মনে করেন আমাদের গ্রামের ভিতরে মনে করেন আমার দাদা অনেক ধনী ছিল, জায়গা জমিন অর্থ সম্পদ অনেক ছিল। আচ্ছা। তারপর আমার চাচাই বিবাহ করছে 5টা। না, কিন্তু আপনার বাবা কি করতো? আমার বাবাই তখন মাদ্রাসা একটা ডক্টরি চাকরি করতো। আচ্ছা, মানে আপনাদের জমি জমার চাষবাস দিয়ে মোটামুটি ভালোভাবে চলে যেত। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমার বাপে 2টা বিবাহ করছে। আমরা বড় ঘরে 4 ভাই 1 বোন, আর ছোট ঘরে 3 বোন 1 ভাই। মানে টোটাল সব ভাই বোন মিলে 9 ভাই বোন। 9 ভাই বোন। ঠিক আছে। আপনি মাদ্রাসায় পড়তেন 12 বছর বয়স যখন আপনার? জি। বাড়ির সামনে মাদ্রাসায় লেখাপড়া করতাম, কিন্তু আমার বাপে যে যা টাকা পয়সা রুজিয়েছে, তখন সে 6000 টাকা স্যালারি পাইতো। জি। তখন সেই 6000 টাকা আমার আম্মাকে কোনো টাকা পয়সা দিত না। আমার ছোট মারে আর কি টাকা পয়সা সব দিত। আপনারা কি একই সঙ্গে থাকতেন? 2 মা একই সঙ্গে থাকতো নাকি? আমার ছোট মারে সে আলাদা বাড়ি করে দিয়েছে, আলাদা সবকিছু করে দিয়েছে। নতুন বাড়ি, আমরা পুরান বাড়ি ছিলাম। ঠিক আছে, আমাদের সংসারটা তখন একটু অভাব ছিল। জি। আর আমার যত জায়গা জমি ছিল আমার দাদার, আমার চাচা 5টা বিবাহ করতে, সে আবার জুয়া খেলাইতো, অনেক টাকা পয়সা নষ্ট করে পালাইতো, জমিন কলা দিত। জি। ঠিক আছে। তারপরে এই অভাবের সময় দেখা গেছে আমাদের নানার বাড়ির অর্থ সম্পদ খারাপ না, ভালো ছিল। তখন মাসের ভিতরে দেখা গেছে 20 দিনে আমরা নানার বাড়িতে ছিলাম। কারণ যেহেতু আমার আব্বা তো কোনো টাকা পয়সা দেয় না, জায়গা জমিন যেটু আসলো আমার চাচাই সব বেচছে, আমার বাপে বেচছে, সব মনে করে নষ্ট করে ফেলাইছে। আমাদের সংসার অভাব। তখন আমি 12 বছরের সময় আমি ক্লাস তখন 3-তে পড়ি। আচ্ছা। আর আমার বড় ভাই ক্লাস 8-এ পড়ে। তখন আমার বড় ভাই মনে করেন পালা, আমার বড় ভাই তখন ঢাকা এসে পড়ে, যত সংসার অভাব। ঢাকা এসে সে একটা আমার বোন জামাইয়ের সাথে সে রাজমিস্ত্রি কাজ করে। আচ্ছা, আপনার আপন বড় ভাই? আপন বড় ভাই। আর আমার মাঝারো ভাই, আমাদের বাড়ির সামনে আবার একটা বাজার আছে, সে আবার সেখানে টেইলার্স কাজ করে। আচ্ছা। আর আমার ছোট ভাই তখন 4 বছর বয়স। আবার মাদ্রাসা মনে করেন লেখাপড়া আমি অনেক খুব ফার্স্ট ছিলাম, এবং প্রতি সপ্তাহে গজলের কবিতা, আর এটা একটা হামতে না তৈতো, এটা আমি ফার্স্ট হইতাম। কণ্ঠ আমার অনেক ভালো। ক্লাস 3-তে থাকার ঘটনা বলছেন আপনি? ওকে। তখন আমি ঢাকা আসবো, আমার আম্মা তখন আমার নানা বাড়ি গেছিল বেড়াইতে।
বেড়াইতে যাওয়ার পরে আমি ঘরে একা, তারপর আমার আবার পাশের ঘরে আবার আমার এক ভাবি আর ভাইয়ের বউ, তারা আবার ঢাকার থেকে দেশে বেড়াইতে গেছে। আচ্ছা, তারাও সেদিন ঢাকা আসবে। এখন আমার প্ল্যান যে আমি পালাই ঢাকা এসে পড়বো, আপনি ঢাকায় চলে আসার প্ল্যান করতেছেন? ঢাকার প্ল্যান এসে পড়বো, আমি দেশে থাকবো না। মানে কারণটা কি? ঘটনা হয়েছে, দেখা গেছে মনে করেন আমার বাপে মানে একটা পাঞ্জাবি, ভালো অন্য সব স্টুডেন্টরা যারা বন্ধু বান্ধব আছে তারা কত সুন্দর পাঞ্জাবি পরে মাদ্রাসায় যায়, কিন্তু আমি পুরান পাঞ্জাবি পরে যাই, কোনো কাপড় চোপড় কোনো কিছু পাই না। এবং দেখা গেছে আমার বাপের কাছে 10টা টাকা চাইলে আমি পাই না। না, কিন্তু আপনার কেন মনে হলো যে ঢাকায় গেলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে? ঢাকা গেলে দেখি লেখাপড়া, আবার মনে করেন আমার এক ফুফাতো ভাই টাইটেল পাস করে সে মনে করেন চাকরির জন্য অনেক ঘোরাফেরা করছে এবং সে বর্তমানে একটা মেয়েকে বিবাহ করছে। একটা বিষয় কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, শ্রোতা যারা শুনছেন, এই যে আমাদের গ্রামীণ জনজীবন, কিংবা গ্রামীণ জনজীবন না, আমরা বলবো যে আমাদের পুরো বাংলাদেশের যে জনজীবন, সেখানে অনেক মানুষের ধারণা আছে জীবন পাল্টাতে হলে ঢাকাতে যেতে হবে। ইনফ্যাক্ট সোশ্যালি, ইকোনমিক্যালি ইট ইজ ট্রু। কজ একটা কথাই আছে যে দেখবেন যে জন্মাতে হলেও ঢাকায় আসতে হয়, মরতে হলেও ঢাকায় আসতে হয়, এরকম একটা অবস্থা। এবং সিচুয়েশনালি আমাদের ঢাকাটা আসলে এরকমই, মানে যে কোনো কিছুর প্রয়োজন হলে আমাদের এই ঢাকা শহরেই আসতে হয়। আমরা আসলে আমাদের যেই নিডগুলো, প্রয়োজনগুলো, সেগুলোকে সেভাবে বিকেন্দ্রীকরণ করতে পারিনি সামহাউ। ওকে, তো একটা ছোট্ট অবুঝ শিশু, কিশোরী আমি বলবো, তার মনের মধ্যেও একটা চিন্তা ভাবনা হচ্ছে যে ঢাকার জীবন মানেই হচ্ছে একটা রংচঙা জীবন, ওখানে গেলে আমার সাজ পোশাক, আমার জীবনাচরণ অনেকখানি পরিবর্তন হয়ে যাবে, যেটা হাসানের মধ্যে শৈশবে ছিল। ও হয়তো অতটা বুঝিয়ে বলতে পারছে না। ঠিক আছে, তো আপনার চিন্তা করলেন যে আপনি ঢাকায় চলে আসবেন। তারপর আমাদের পাশের বাসার পাশে আমাদের ঘরের সাথে আমার চাচতো ভাই এবং তার বাড়ির বউ, তারা ঢাকা মানে আসবো। তখন আবার আমার কাছে তো ভাড়া নাই, তখন 2001-এর কথা বলতে এসছি। জি, ঢাকা যে আসবো, আমি কিভাবে আসবো তখন আমার ওই সেন্সটা মানে ছিল না আর কি। মানে তখন যত 12 বছর বয়স, আমি ঢাকা যে কোথায় যাব, কই থাকবো, আমার বোন থাকে ঢাকা, আমি কই যে উঠবো, যে কোনো একজনের আমার আত্মীয় স্বজনের সাথেই তো যাওয়া লাগবো নাকি, হঠাৎ করে তো আমি যাইতে পারবো না। এখন দেখতে আছি তাদের কাছে যদি আমি বলি যে আমি ঢাকা যাবো পালাইয়া, তারা আমার যাইতে দেবো না। তারপর আমার আম্মা আবার মনে করেন আমাদের বাড়িতে এক ফুফাতো বোনের কাছে 50টা টাকা পাইতো, সে আবার বলছে যে 50 টাকা আইনা তোমরা বাজার ঘাট কিনে খাই। তারপর আমার ফুফাতো বোনের বললাম কি যে 50 টাকা মায় বইলে গেছে আপনারে দিতে, 50 টাকা আমারে দেন। তারপর সে আমারে দিছে, দেওয়ার পরে তারপর বাসার চাবিটা আমার মাজারো ভাই, সে আবার টেইলার্সে চাকরি করে বাজারে, তার কাছে আমি দিয়েছি। সে আমার মাজারো ভাই বলে কি ব্যাপার, চাবি দিয়ে যাস, কারণটা কি? আমি কই নানা বাড়ি যাইতে হইব, আমার অমুক খালু মানে সে এমার্জেন্সি যাইতে বলছে, যে অমুক জমিন নাকি কওলা দেবো নাকি, এই ব্যাপারে আর কি কথাবার্তা বলবে, মানে একটা মিথ্যা কথা বলছি আর কি। ঠিক আছে, তারপর আমার ওই যে চাচতো ভাই বাইর বউ, তারা মনে করেন রওনা হয়ে গেছে গা, লঞ্চ 5:30 বাজে। ঠিক আছে, তারা রওনা হয়ে গেছে গা, তাদের ঘন্টাখানি পরে আবার আমি অন্য গাড়িতে রওনা হয়েছি। কিন্তু লঞ্চে যখন আমি উঠছি, কিন্তু তাদের সাথে আমি দেখা করি নাই, কারণ যদি দেখা করি তাহলে আমার যাইতে দেবো না। তাহলে আপনি কোথায় লুকিয়েছিলেন বা এরকম মানে মানে লঞ্চে মানে টার্মিনালি অন্য জায়গায় লুকিয়েছিলাম, তারা মানে দোকানি মানে লঞ্চে মানে তারা সিট নেছে, আমি তাদের সাথে দেখা করি না। যেই লঞ্চ ছাড়বো ভাব তখন আমি উঠছি। লঞ্চে ওঠার পরে তারপর আমার চাচতো ভাই আমার দেখে হঠাৎ করে অবাক হয়ে গেছে, কি ব্যাপার তোরে দেখলাম বাড়ি, তুই হঠাৎ করে তুই এই জায়গায়, কারণটা কি? আমি কি ভাই আমি ঢাকা যাবো, আমার ভাল লাগে না, দেশে দেন না, সংসারের অভাব, কি করবো কন, লেখাপড়া করে কি হইব কন, সংসারে তো অভাব। আমার বড় ভাইটা আমার ফুফাতো ভাই টাইটেল পাস করে সে কোনো চাকরি বাকরি পায় না, সে ফুটপাতে কাপড় বিক্রি করে। তারপর আচ্ছা ঠিক আছে তাহলে যাই হোক, যত আইসো অসুবিধা নেই। তারপর সদরঘাট আইসা ওই আমার চাচতো ভাই আবার তার মাজারো ভাইয়ের ভাইয়ের বউরে, সে আবার মিরাজি বাগ থাকে, আর আমার ওই যে চাচতো ভাই যে আরেকটা, সে আবার থাকে উত্তরা, মানে বাইর বরে মিরাজি বাগ দিয়ে যাইবো, সে আবার উত্তরা চলে যাইবো। ঠিক আছে, আমাকে প্রথম মিরাজি বাগ নিয়ে গেছে। মিরাজি বাগ নিয়ে যাওয়ার পর আমার বইনের আবার ফোন দিচ্ছে, বইনের ফোন দেওয়ার পরে যে এরকম তোমার ভাই তো এরকম পালাইয়া বাড়ির থেকে আইসে পড়ছে, এখন কি কও? পরে আমার বইনকে আচ্ছা ঠিক আছে, যেহেতু আইসে তাহলে আমার বাসায় নিয়ে আন। তারপর আমার চাচতো ভাই নিয়ে গেছে, আর তারপর আমার বোন অনেক কথাবার্তা বলছে যে আমার বড় ভাই দেশের থেকে আইআইটি পড়াইয়ে পড়ছে, আর 2 ক্লাস পড়লে এসএসসি পাস করতো, তোরে কইছিলাম লেখাপড়া করামু, তুইও চলে আইসোস। তারপর আমার বড় ভাই সন্ধ্যার পরে আমার বোনাই কাজের থেকে আইছে, আমার অনেক বকাবকি অনেক কিছু করছে, যে বাড়ি চলে যা, তোরে মাইরে ফেলামু, অনেক কিছু করমু, তুই আইসুস কি লেগা। তারপর আমি জিদ্দা করছি কি বা একটু, ওইটাই প্রথম ঢাকায় আসে আপনার? হ্যাঁ। তারপর হাঁটতে হাঁটতে একটু মানে বাজারের দিকে গেলাম, যাওয়ার পরে একটা চার দোকান নাস্তা পানি বানাই, তারপর লোকটার বলি ভাই আমার কি কাজে রাখবেন?
সে বলে তুমি কি কাজ কাম পারো? আমি কই না, আমি তো দেশের থেকে আসছি, আমি তো কাজ কাম পারি না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, অসুবিধা নেই। তখন কাজ আমি করছি, বিকালে যাইয়া চা চো বানাইতে আসি, মানুষের খানা পিনা দিতে আসি। তারপর আমার খালাতো ভাই আবার দেখে ফেলাইছে আমারে। খালাতো ভাই দেখে যাই আবার আমার বাইরে এবং আমার বোনাইরে বলছে যে এরকম এরকম তোমার বাইরে দেখছি অমুক দোকানে কাজ করে। তারপর আমার ভাই যাই আমারে থাপড়াই থোপড়াই কলার মলার দইরা তারপর বাসায় নিয়ে আইসি। ঠিক আছে, বাসায় নিয়ে আইসি। আমি কই যেহেতু ঢাকা আইসি আর দেশে যাবো না, যা হইবই। তারপরে আমার সকালবেলা আমার ভাই বলে বিকালে তুই লঞ্চে যাবি গা, আমার বোনের বলে যে ওর লঞ্চে উড়াই দিও, বাড়ি চলে যাবো, ওই লেখাপড়া করবো না। আমার যেহেতু লেখাপড়া হয় নাই তো ওরা লেখাপড়া করবো। তারপর আমি সকালবেলা মনে করেন হাঁটতে 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 কোনাপাড়া আইসি। তারপর একটা মিষ্টির দোকান আমি বলছি ভাই আমার চাকরিতে রাখবেন। সে বলে মাহাজন নাই, সে মাহাজন আইলে তারপরে দেখা যাও যে চাকরিতে লওয়া যায় কিনা। তারপর আবার আরেকটা দোকানে গেছি, আলমদিনা নাম ছিল। তারপর বলে আলমদিনায় বলে যে হ্যাঁ চাকরিতে রাখবো, তুমি 300 টাকা বেতন পাবা। এই আলমদিনায় এক মাস চাকরি করলাম। 1 মাস চাকরি করার পরে তখন আমি কোনো ধূমপান কোনো নেশাপানি কোন জিনিসটা সেটা আমি জানি না। তারপর অনেক পরিশ্রম, চাকরি 1 মাস করলাম। আবার এক মমিন সিং এর একটা ছেলে ছিল, সে আমার সিগারেট খাওয়ান শিখাইতো রাত্রে। আমি তো বলি যে ভাই আমি তো সিগারেট খাই না। হ্যাঁ, কয় খান অসুবিধা নাই, সিগারেট খান অসুবিধা নেই। সে আমার সিগারেট খাওয়া শিখাইলো। ওই 1 মাস চাকরি করার পরে তারপর মনে করেন আমি ওখান থেকে পালাই এসে পড়ছি। তখন কি আপনার বোনরা জানতো যে আপনি ঢাকাতে আছেন? না, জানতো না। বাড়িতে কি জানতো? বাড়িতেও জানতো না। তার মানে আপনি পুরা নিরুদ্দেশ? পুরো মানে আমি নিখোঁজ, মানে আমি কোথায় যে গেছি তারা কেউ জানে না, খোঁজ খবর করতো না, কোনো খোঁজ খবর না। তারপর মাইক দিয়ে অ্যালাউন্স করছে ওকে আমার জন্য। ঠিক আছে, ওকে। তারপর আমি আলমদিনায় 1 মাস ছিলাম। তারপর দেখি অনেক পরিশ্রম, প্লেট পুলের দুইতে টেবিল মসতে অনেক বিভিন্ন রকম মানুষজনের কথা শোনা লাগে। ঠিক আছে, তারপর 1 মাসের স্যালারি নিয়ে তারপর আমি ওখান থেকে পালাই আইসে পড়ি। আইসে পড়ে রানীমহলে একটা হলে ছবি দেখি, তখন 7 টাকা ছিল টিকিট। 6টার থেকে 9টা আমি শো একটা দেখছি। দেখার পরে তারপর আমার বোন যে বাড়িতে থাকে সেই বাড়িতে আমার আবার এক খালা থাকতো। রাত 10টা বাজে আমি গেছি, যাওয়ার পরে আমি ভয়ে ঢুকি না রুমে, আমি উড়ানে দাঁড়াই রয়েছি। জি, কতদিন পরে বাড়ি গেলেন? বাড়ি না তো, ঢাকায়। ঢাকায় কোন জায়গায় আপনি কার উঠানে দাঁড়িয়ে আছেন? মানে যেহেতু আলমদিনার ওখান থেকে যে পালাই আমি আসছি রানীমহল ডেমরা, আমার বুইনে থাকে এবং আমার খালা থাকে। আচ্ছা, তো ওখানে কতদিন পরে আসলেন? ওখানে 1 মাস 10 দিন পরে আসছি। 1 মাস 10 দিন পরে এসে উঠানে দাঁড়িয়ে আছেন? ওখানে মানে 10টা বাজে দাঁড়িয়ে এসে রুমে ঢুকি না, রুমের দরজা মানে চাপাই না। আচ্ছা, দাঁড়াই রয়েছি। আর তারপর পাশের বাসার এক মহিলা আমার এই কলার ধরছে, চোর 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 চোর। ঠিক আছে, এই আমার খালা আইছে। খালা দেখে যে আরে আমার বুইন পুত কি চোর 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 করুন। এরপর আমার বুইনে আইছে। ঠিক আছে, বুইনে আই আমার অনেকে পোষাইলো মোছাইলো, ভাই তুই এতদিন কই আসিলি? ঠিক আছে, তোর কোনো খোঁজ খবর নাই, আমরা মাইক দিয়ে অ্যালাউন্স করছি কিন্তু তোরে পাই নাই, তুই কই গেছিলি? ঠিক আছে, অনেক মানে আর কি করছে। তারপরে আমার বলতেছে তুই দেশে কি লেখাপড়া করবি না ঢাকায় থাকবি? আমি বলছি আচ্ছা আমি দেশে যাবো না, আমি ঢাকায় থাকবো। তারপর সারুলিয়া আবার একটা মানে হোস্টেল ছিল, তার নাম জামাই, তার বাড়ি হয়েছে কুমিল্লা। সে আবার হাজি সাহেব 2বার হজ করছে। ওকে। তারপর ওই যে জামাইয়ের হোটেলে আমার আবার মনে করেন আমার বোন জামাই নিয়ে গেছে হাজি সাহেবের দোকানে আর কি, যে আমার এটা শালা, তারে একটা চাকরি দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাজি সাহেব বললো কি তাহলে কালকে সকাল থেকে আসেন, 600 টাকা বেতন, টেবিল মুসমার গেলাই দুম। তারপর সকালবেলা মনে করেন ডিউটিতে গেছি 6টা বাজে, দাই দিয়ে আমার ছোট মামায় নাস্তা খাইতে আসে সেই দোকানে। ছোট মামা আবার ছিল কন্ট্রাক্টর, সে আবার ঠাডালি বাজার এক হোসেন সাহেবের আবার কন্ট্রাক্টদারি করে। যেই দিয়ে সামনে নাস্তা খাইতে আসে, আমি যাই সামনে হবে ঢুকমু, এই আমার বলে শালার বসালা তুই এনতে গেলি? এই কথা কইছে। আর আমি বাসায় পড়ছি, আমার বোনের বাসায় পড়ছি। আমার বোনকে কিরে কালকে না তোর বোনাই দিয়ে এলো দোকানে চাকরির ব্যাপারে, কারণটা কি? আমি যাই দিই ছোট মামায় নাস্তা খাই, এই কারণে আমি মানে বকবকি করছে, আমি এসে পড়ছি। তারপর আবার রাত্রে যাই আমার বোনাই দিয়ে আইসে। ওই আজি সাহেব কি করছে, এই আজি সাহেব মনে করেন আমাকে দোকানে ডিউটি না করাইয়া তার আবার মনে করেন একটা পার্সোনাল একটা রুম আছে, সেখানে নিয়ে আমার তার শরীর টিপাইছে। ঠিক আছে, শরীর টিপানোর পরে তারপর আমার মনে করেন রাত 12টা বাজে, তখন আমি ঘুমাইছি। ঘুমানোর পরে পরের দিন সকালবেলা আমার ডিউটি দিয়েছে, গেলায় 2 টেবিল মুছি আর বাসার থেকে মনে করেন খানা ফিনে আনি। তার ওয়াইফ ছিল অনেক মোটা, তার ওয়াইফ অনেক মোটা ছিল এবং তার একটা ছেলের বড় ছেলের যে বাইর বউ ছিল, সেই বড় ছেলের বাইর বউ এবং তার হাজবেন্ড ছিল বাহিরে। ঠিক আছে, আমি ওই বাসার থেকে খানা পিনা আনতাম আর ওই দোকানে ডিউটি করতাম। রাত্রে আমার কি ডিউটি দিত,
রাত্রে ডিউটি দিত বলতে কি মানে আমি রাত্রে আমি দোকানে যদি 2 ঘন্টা ডিউটি করতাম, বাকিটা আমি বাসায় ডিউটি করতাম। বাসায় কি কাজ করতেন? বাসায় মানে তার তার ওয়াইফের শরীর টেপতাম এবং তার শরীর টেপতাম। এইটাই ছিল আপনার কাজ। ওকে। ওই হাজির সাহেব মনে করেন আমার সামনেই তার ওয়াইফের সাথে এনজয় করতো, মিলেমিশা করতো। ওহো। ঠিক আছে, দুজনের শরীরে আমি টেপতাম। হাজির সাহেবের সম্পূর্ণ শরীর টেপতাম, পুরো মানে উলঙ্গ, তার বউ উলঙ্গ। ঠিক আছে, সম্পূর্ণ শরীর আমার দিয়ে টিপাইতো। যাই হোক, তারপর মনে করেন ওখানে আমি আর মনে করেন হাজির সাহেবের তারপর আবার হজে যাইবো। আমি ওখানে 6 মাস ডিউটি করার পরে হজে যাইবো। তারপর মনে করেন হজে যাওয়ার পরে তার শালারে দোকান বুঝাই দিয়ে গেছে, তার শালায় আবার ঠিক মতন আমাদেরকে বেতন দেয় না, স্যালারি দেয় না। তারপর আমি ওই দোকান থেকে চলে আসি। তারপর আমার এক খালাতো ভাই কয় কি, তাইলে করিম মেলে ক্যান্টিন আছে, ক্যান্টিনে একটা চাকরি দিই। সেখানে 2-3 মাস কাজ করি। সেখান থেকে আবার এক কারিগরে বলে কি যে তোমারে আমি অন্য একটা দোকানে দেই, তুমি অন্য একটা দোকানে স্যালারি বেশি পাবা। তারপর স্টাফ কোয়ার্টার একটা দোকান আমার চাকরি দেয়, সেখানে আমি 1 বছর চাকরি করি। পরে এই খালাতো ভাই আমার মানে একটা জায়গার নাম আছে গোলাকাটা, একটা জায়গার নাম, এই গোলাকাটা জায়গার নাম, ওখানে মনে করেন খারাপ মেয়েরা থাকে, রাত্রে 7টার পরে অনেক মেয়েরা থাকে। আমার খালাতো ভাই বলে কি চল আজকে এক জায়গায় যামু তোরে নিয়া। আমি কি কই আস না, চল যামু নিয়া। তারপর মনে করেন ডিউটি মনে করেন 6টা বাজে ছাড়ছি। তারপর 7টা বাজে ওই যে মনে করেন খারাপ মেয়েদের ওখানে নিয়ে গেছে। খারাপ মেয়েদের সাথে মনে করেন 10-12 জন সিরিয়ালে থাকে, 20 টাকা করে রে। তারপর সেই মেয়েদের সাথে রিলেশন করছি। রিলেশন করার পরে তারপর মনে করেন সেই করিম মেলের ক্যান্টিনের থেকে চাকরি ছাইরা আবার একটা চাকরি লইছি একটা হিন্দুর মিষ্টির দোকানে। 1200 টাকা স্যালারি ছিল। তখন ওই যে বাজি এবং ডাইল এটা নাস্তা তৈরি করতো, তখন ওই যে বাসার থেকে আমি বাজি ডাইল এবং পানি আনতাম। হ্যাঁ, পানি আনার পরে এই যে হিন্দু মহিলার যে ওয়াইফ, তার ওয়াইফটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল। ঠিক আছে, কিন্তু ওই যখন আমি বাজি আনতে যাইতাম এবং ডাইল আনতে যাইতাম সকালে নাস্তার, ঠিক আছে, এবং রাত্রে আমি সারাদিন ডিউটি করতাম, প্লেট ধুইতাম, গেলাই ধুইতাম, টেবিল মুছতাম। তারপর একদিন আমি পানি আনতে গেছি রাত্রে, আর ওই যে হিন্দু মহাজন সে তো বাসায়, সে বাসায় আমার ভাত দিয়েছে দিদি, আমি দেখতাম দিদি ভাত আমার ভাত দিয়েছে। ভাত দেওয়ার পরে ভাত খাই আমি আবার চৌরিপুরে একটু বইছি। ঠিক আছে, বর পরে তারপর মনে করেন দিদি আমার পাশে আবার বইছে, আমার পাশে বইসে আমার এই রানের উপর হাত দিয়েছে। দিদি অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর, ভালো দেখতে। পরে আমি কি ব্যাপার দিদি এরম করেন কি লেগা? তারপর মনে করেন ওই দিদির সাথে আমি রিলেশন করলাম। রিলেশন করার পরে এখন যত দিদির সাথে আমি ওই রিলেশন করছি। এই দিদির সাথে আপনার সম্পর্কটা কি ছিল? দিদি তো তাকে বলতেন, মানে পরিচয়টা কিভাবে ছিল? পরিচয়টা ছিল কিভাবে, আমি বাসার থেকে ডাইল আনতাম এবং ভাজি আনতাম। রাত্রে ডাইল ভাজিটা বাসায় পাক করতো দিদি, সেই ডাইল ভাজিটা আমি আনতাম। এবং দোকানের পানিটা যে সেই পানিটা মানুষে খায়, সেই পানিটা একটা গাড়ি ছিল, ছোট চাক্কা একটা গাড়ি ছিল, সেই গাড়ির চাক্কাটা দিয়ে আমি রাইতে 8টা-9টা বাজে পানিটা আনতাম। ঠিক আছে, পানি ডানতাম। যখন দিদি আমাকে ভাত দিত, ঠিক আছে, তখন আমার বলে হাসান তুমি এই টাইমে ভাত খেয়ে যাও, ঠিক আছে, তুমি পরে আমি ঘুমাই যাবো, তোমার দাদা আইসা পড়বো 10টার দিকে 11টার দিকে, তুমি এই টাইম ভাত খেয়ে যাও। ওই সময়টা থেকে মূলত ওনার সঙ্গে আপনার এই ধরনের সম্পর্ক। যখন আমার ভাত দিত তখন দিদি খেলে আমার দিকে চাইয়ে থাকতো, তখন আমার চেহারা অনেক ভালো ছিল। তারপর মনে করেন ওখান থেকে আমি মনে করেন মানে আরো 2-4 মাস চাকরি করে দিদির সাথে রিলেশন আমার 4 থেকে 5 দিন হয়েছে। একদিন এক পিচি আবার গেছে, মানে বাজার নিয়ে গেছিল কাঁচামাল, তখন ওই দরজাটা মানে আটকানে ছিল, দিদি আর আমি ভিতরে। ঠিক আছে, তখন আমরা দুজনে মানে তো মানে আলাপ সালাপ করতে আসি এবং মানে তখন ওই পিচ্ছি দরজা বাড়িতে আসি, কাঁচামাল সবজি নিয়ে গেছে, মানে তখন রিলেশন করতে আসি তখন মানে দিদি খোলে নাই। আমি বলছি দিদি কিটা জানি আইসে দরজা পিটাইতেছি, অসুবিধা নেওয়া মনে অন্য বাড়াইটেরা বাসায় মানে এটা বলতে আসি। তারপর দিদি 5 মিনিট পরে দরজাটা খুলছে। বিরতির শব্দ যেহেতু আমরা শুনতে পেয়েছি, আমাদেরকে বিরতি নিতেই হবে। এখান থেকে ফিরবো যাহা বলিব সত্য বলিবতে। আপনি যদি কনফেস করতে চান নিজের জীবনের অপরাধগুলো, ভুলগুলো, এই অর্থে যে আপনার মতো ভুল সমাজের আর কেউ কখনো না করুক, তাহলে আপনি আসতে পারেন। নিজের নাম পরিচয় গোপন রেখেও আপনি কনফেস করতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আমাদেরকে ফোন করতে হবে। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892।
আর জি কিবরিয়াকে আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2 আর এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনি আমাদেরকে কানেক্ট করতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj পেজে আছে আর জি কিবরিয়া নামে। আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি। ওকে হাসান, যেখানটায় আমরা ছিলাম তারপর ওই পিচ্চি মানে দিদির দরজা খুলছে, দরজা খুলে পিচ্চি দেখে যে দিদির চুল মূল এবং কাপড় চোপড় মানে সব বুঝতে পেরেছি, সিচুয়েশনটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর আমার মনে একটা সন্দেহ লাগছে। এই পিচ্চিটা কে হতো? পিচ্চিটা আমাদের দোকানে চাকরি করতো। আপনি যে দোকানে কাজ করতেন সে দোকানে ও কাজ করতো? সে আবার কাঁচামাল বাজার নিয়ে গেছিল রাত্রে। এটা কিসের দোকান ছিল? এটা মিষ্টির দোকান ছিল। আর এটা দিদির দোকান ছিল? দিদির দোকান ছিল। ওকে। আর নাস্তা ব্যস্ত আর কি। আচ্ছা, তারপর? ঠিক আছে, তারপর আমার মনে একটা সন্দেহ মানে লাগছে। ঠিক আছে, তারপর আমি পানি নিয়ে যাইয়া রাত্রে দোকানে ঘুমাইছি। ঘুমানোর পরে সকালবেলা আমি পালাইয়া আমার বোনের বাসায় চলে গেছি। বোনের বাসায় চলে যাওয়ার পরে তারপর স্টাফ কোয়ার্টার আবার একটা দোকানে নিয়ে দোকানে চাকরি নিছি। তখন আমার 1500 টাকা স্যালারি ছিল। তখন 2004 চলে। আর তাদের দোকানে চাকরি করি তখন মানে ক্যাশে মানে মহাজনের বাড়ি ছিল অনেক একটু দূরে। জায়গাটার নাম হয়েছে যে পাইডি। আর আমি যখন যেখানে দিদির দোকান ছেড়ে দিলেন আপনি? দিদির দোকান ছেড়ে দিয়েছি। মানে ভয় ছেড়ে দিয়েছেন? ভয় ছেড়ে দিছি। ওই সময়টাতে কি বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল? আপনার নিজের বাড়ির সঙ্গে? বাড়ির সামনে বাড়ির সাথে যোগাযোগ মানে বলতে কি আমার বোনের এবং বোনের সাথে যোগাযোগ ছিল। তারপরে স্টাফ করার চাকরি করি। চাকরি করার পরে মহাজনের বাড়ি ছিল অনেক দূরে। তখন ওই মহাজনের বাজারে সকালে নাস্তা পানি ব্যস্ত এবং লাঞ্চে সিঙ্গারা চমুচা ব্যস্ত, বিকেলে আলুর চপ বেগুনি ব্যস্ত। রাত 9টা-10টার পরে দোকান বন্ধ হইতো। তখন মনে করেন এই কারিগর মনে করেন তেমনটা বেশি ভালো ছিল না। যখন মহাজন আমাকে ক্যাশে দিয়ে যাইতো তখন এই কারিগরে 20 টাকা চাইতো, 30 টাকা চাইতো, তখন আমি দিতাম। তখন যত আমার বয়স ছোট, সবার সামনে তো আমি সিগারেট খাইতে পারি না। তারপর আমি কি করতাম, হয়তো টয়লেটে যাইয়া বা একটা দোকানে চিপে যাইয়া ক্যাশের থেকে টাকা নিয়ে 3 টাকা পিস করে খাইতাম। এটা কিসের দোকান ছিল? এটা দোকান ছিল নাস্তার দোকান। আচ্ছা আচ্ছা। আর ওই তাদের বাড়িতে 9টা-10টার বাজে দোকান বন্ধ করে বাড়িতে যাই ঘুমাইতাম। আর ডাল ভাজিটা বাড়িতেই তৈরি হইতো। ঠিক আছে, তাদেরই বাড়ি স্থানীয়। আর তার 2টা বোন ছিল এবং তারা 3 ভাই। তার একটা বোনের বয়স হবে কমপক্ষে 30, আর একটা বোনের বয়স হবে 22। কিন্তু বড় বোনটার বয়স যে 30, তার চেহারার গঠনটা বেশি তেমন বেশি ভালো ছিল না, সে কালো। আর ছোট বোনটা যার বয়স 22 হবে সে একটু টেরা ছিল। আমি এবং কারিগর আমরা ওই বাড়িতে ঘুমাইতাম রাত্রে। সকালবেলা আমি ডাইল ভাজি গাড়ি পাইলে গাড়িতে নিয়ে আইতাম, মানে বালতিতে করে, নাহলে হাইটে আসতাম। ওকে। তখন যত ওই কারিগর আমি এক রুমে থাকি, আর একটা পিচ্চি থাকে। তখন আবার তার আম্মা ছিল, তার বাপ ছিল। আমরা রাত্রে যে ভাত খাইয়া টিপি টুপি দেখে ঘুমাই যাইতাম। তখন আবার মনে করেন তার বড় বোন আবার আমাদের সাথে যাইয়া টিপি টুপি দেখতো। তারপর মনে করেন একদিন আমি রাত্রে, তখন তো মোবাইল টোবাইল কিছু চালাইতাম না, তখন তো মোবাইলের অনেক দাম ছিল। তখন একদিন ওই যে বড় মেয়ে আমাদেরকে ভাত দিয়েছে। অনেক বিভিন্ন রকমের চোট্টা লুচ্চা অনেক কথাবার্তি বলে। যত বয়স 30, বিবাহ হয় নাই, অনেক কথাবার্তি বলে। তারপর মনে করেন আমরা রাত 12টা-1টা ছাড়া ঘুমাইতাম না। তারপর রাত্রে মনে করেন দরজা মানে খোলা, মানে না খোলা ছিল না, দরজা লাগানো ছিল। জানলা আছে একটা, জানলা খোলা ছিল, গরমের দিন তো। তখন ওই জানলা দিয়ে আমার একটা লাঠি দিয়ে খোসা মারছে। ওকে। খোসা মারার পরে আমি ভয় পেয়ে গেছি। আমার লগে যে কারিগর আর একটা পিচ্ছে আছে, মানে ওরা আলাপ পাইনি। ফাল দিয়ে উঠছি, আর আমি মনে করছি ভূত নাকি বাসায় বেশি আমার খোসা মারলো কি এটাই। তারপরে জানলার ওখানে গেছি, আর আমি আপনি এত রাত্রে কি ব্যাপার এখানে? কই দেবো তোমার কথা আছে। তারপর আমার বাইরে নিয়ে, তখন তো লাইট মানে অন্ধকার একটা জায়গায় নিয়ে তার সাথে আমার সাথে আর কি রিলেশন হয়েছে আর কি। তারপর ওখানে মনে করেন 4 থেকে 5 মাস চাকরি করার পর আমি দেশে চলে গেছিলাম। আমার এক চাচতো ভাই, সে আবার উত্তরা থাকে। দাদা গার্মেন্টস আছে, সেখানে থাকে। তার আবার বিশাল হোটেল। তার হোটেলে মনে করেন বেশিরভাগ ওই যে বিদ্যুৎ কোম্পানির লোক, আশা কোম্পানির লোক, রাজক কমার্শিয়াল এবং আরো ওই যে অনেকে মানে সেনাবাহিনীর এরা কাস্টমার লাঞ্চে অনেক বিক্রি। সে এক টাইম দোকানদারি করতো, বিকাল 5টার পরে দোকান বন্ধ। ওকে। আমার কাজ ছিল কি মানে অলরাউন্ডার, মানে দোয়া পাকড়ি করে দিতাম, মাসা নাচ। তখন আবার ওই স্টাফ কোয়ার্টার যখন আমি চাকরি করতাম, যখন বাড়ি গেছি না, আমি বাড়ি যাওয়ার পরে তারপর আমার মাই কইছিল যে আমার চাচতো বাড়ি যে ও তো মনে করেন টাকা পয়সা কোনো কিছু রাখতে পারে না, সব তো ভাঙ্গে ফেলায় মোবাইলে, তাইলে তোর দোকানে নিস। ঠিক আছে। তারপর আমার এক ভাতিজা ছিল, ভাতিজার সাথে গেছি হে উত্তরা।
উত্তরা যাই মনে করেন ওখানে তার দোকানে চাকরি করতে আসি, তখন বেতন দিত আমার 2000 টাকা। 2004-এর কথা বলি। 5টা পরে দোকান বন্ধ করার পরে আমি মুদি দোকানতে মাল আনতাম, মুদি দোকান কাছে ছিল। আর রাজুক একটা কমার্শিয়াল মার্কেট ছিল, এই কমার্শিয়াল পিছনে আবার পানির পাম্প আছে, পাইপ দিয়ে ওখান থেকে আবার দোকানে পানি আনতাম। সেই দোকানে সেই মনে করেন পানি আনতাম, সেই লোক আবার রাজুক কমার্শিয়াল চাকরি করে, তারে ডাকতো আমার চাচতো ভাই। তাহলে তার মেয়ে হয় কি আমার ভাতিজি হয় না, যেহেতু ভাইটাকে। তারপর সেই পাম্পে আমরা সন্ধ্যার পরে আমি গোসল করতে যাইতাম। তার একটা মেয়ে ছিল, নাম ছিল সালমা। সালমায় আমার সাবানে মানে মানে এডি লিখে থুয়ে যাইতো আর কি। কি লিখতো সাবানে? তার নাম যত সালমা ছিল, আচ্ছা এস লিখে যেত। আচ্ছা এস লাগতো, ঠিক আছে। আমি ডেলি কই কি ব্যাপার এডি লেখে কে। তারপর আরেকদিন আবার মনে করেন গোসল করতে গেছি, পানি পুনি ভৈরা রাত্রে সেই পাম্পে গোসল করতে গেছি। আর সাবানের কেসের সাইডে একটা চিঠি, যে আপনার আমার খুব পছন্দ হয়েছে, আপনার খুব ভালো লাগে, আপনার সাথে আমার কথা আছে, মানে আপনার খুব ভালো লাগে, আপনি আমার চিঠির উত্তর দেবেন। তারপর আমি আবার রাত্রে আমি আবার একটা চিঠি লিখলাম, লিখে আবার ওখানে আবার থইলাম। ও আবার চিঠি আবার নিয়ে মানে এরকম মানে প্রেম ভালোবাসা ওর ভিত্তি আমার ভিত্তি চলতে আস। ও আবার আমার চিঠিটি নিয়ে কি করছে, একটা বস্তার ভিতরে আর কি জমাইছে। সব জমানোর পরে তারপর ওই বস্তার ভিতরে ওর আম্মা আবার পাইছে। ওর আম্মা চিঠি পাওয়ার পরে তারপর আমার একদিন বাসায় ডাইকে নেছে, কয় দেখো তোমার বয়স তো অল্প, আমার মেয়ের বয়স অল্প, তুমি এইসব কাজ করো, চিঠি যে প্রেম ভালোবাসা করে, এটা কিন্তু ঠিক না। আমি দেখেন আমিও কিন্তু খারাপ ছিলেন, আপনার মেয়ে আমার পছন্দ করে, আমি পছন্দ করি, ওর যদি আমি বিয়ে করি ও সুখে শান্তিতে থাকতে পারবে। আর আমার যে চাচতো ভাই যে ছিল সে কিন্তু অনেক চোট্টা ছিল, সে অনেক প্রশাসনের সাথে তার বন্ধু বান্ধব ছিল, অনেক প্রশাসন নিয়ে সে বোর্ডিং এ যাইতো। এবং যেহেতু অনেক একটা গার্মেন্টস আছে, গার্মেন্টসের মেয়েরা ওখানে আসতো, তাদের সাথে সম্পর্কে ছিল। আবার যেহেতু সে 5টা বাজে চলে যাইতো, 5টার পরে দোকান বন্ধ। আরো একদিন এক মহিলা আসছে, অনেক সুন্দর হ্যান্ডসাম, আই আমার বাইরে খোঁজে, সে কই। আমি অসুবিধা কি ব্যাপার, বাইরে পছন্দ হয়, আমার পছন্দ হয় না, হয় না, অসুবিধা কি। তারপর মনে করেন সেই লোকের বাউ করে 100 টাকা দিয়ে তার সাথে আমি আবার রিলেশন করছি। স্বাস্থ্য বাইরে ওখানে তার আবার ব্যবহার কদিন খারাপ ছিল, একটু গালাগালি করতো, সকালবেলা মানে ঘুমের একদিন দেরি তুলছি, অনেক বকাবকি করতো, অনেক কিছু করতো। তারপর ওখান থেকে আবার চাকরি আমি বেশি দিন করি নাই, ওখান থেকে আবার চাকরি আমি ছেড়ে দিয়া নাজিমপুর একটা স্থান আছে, সেই স্থানে আবার আমি চাকরি লইছি। নাইটে চাকরি লইছি, নাইটে পড়া বানাইতাম, তখন আমার 300 টাকা স্যালারি দিত। তারপর ওখানে আমি চাকরি যত টাকা পয়সা আমি যা রুজু করতাম, কামাইতাম, আমার ডেলির পয়সা ডেলি দিত। তারপর মনে করেন ওই মালিকের এক ভাই ছিল, সে মনে করেন আমরা যত নাইট ডিউটি করতাম, তারপর নাইট ডিউটি করার পরে দিনে ঘুমাইতাম না ঠিক মতো, কেন হলে ছবি দেখতে যাইতাম। আবার আবদুল্লাপুর একটা কামারপাড়া সুইচ গেট বলে ওটার আর কি, কামারপাড়া সুইচ গেট, মানে ওখানে আবার মনে করেন কিছু মানে পাড়া বলে ছোট ছোট রুম আছে, ওখানে ছোট ছোট রুম বলতে মানে ওখানে আবার দালাল থাকে, মেয়েরা থাকে। ছোট ছোট রুমের ভিতরে মনে করেন 4টা 6টা 8টা 10টা করে মেয়ে থাকে। তারপর ওই যে আমরা মালিকের ভাইয়ের সাথে আমি আবার যাইতাম 100 টাকা করে, মানে সেখানে আবার রিলেশন করতাম। রিলেশন বলতে কি, মানে ফিজিক্যাল সম্পর্কের মধ্যে যেতে করতে, মানে মিলামিশা। ওকে ওকে, ঠিক আছে, মিলামিশা করতাম। আপনি যে ধরনের সম্পর্কের মধ্যে খুব র্যান্ডমলি যাচ্ছেন, মানে বারবার যাচ্ছেন, আপনি কি জানতেন যে এই ধরনের সম্পর্ক করলে এটা বড় ধরনের অসুখ শরীরের মধ্যে আসতে পারে, এটা অনিরাপদ একটা সম্পর্ক? আমি জানতাম যে ওই সময়টাতে জানতেন? এটা জানতাম যে আমি এটা স্ট্রোক হয় নাকি, ঠিক আছে, জানতেন আপনি? এটা জানতাম এবং আমি আর কি করতাম। ওকে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। তারপর ওই কামারপাড়া যাইতাম, কামারপাড়া যাইয়া ওই মহাজনের ভাইয়ের সাথে, মানে যে টাকা কামাইতাম দৈনিক হাজিরা সকালবেলা নিয়ে হয়তো দেখা গেছে সিগারেট খাইতাম, কেন ছবি দেখতাম, কেন ওই যে কামারপাড়া ওই যে মেয়েদের সাথে মিলামেশা করতে যাইতাম, মানে এভাবে টাকা পয়সা সব ভাঙ্গে চুরে ফেলাইতাম, দেশে কোনো টাকা পয়সা দিতাম না। তারপর আমার বইনে কয় কি, আমরা 4 ভাই যেহেতু, তাহলে যেহেতু টাকা পয়সা দেয় না, তাহলে ওর বিয়ে করাম, সংসারে যত একটা বউ লাগবো। এর ভিতরে আমার এক খালাতো বোনের সাথে আবার আমি সম্পর্ক করি। আমার খালাতো বোন আবার আমার খালু ছিল আবার গরিব, সে আবার মনে করেন এই যে 6 মাস বাড়িতে থাকে এবং 6 মাস মাজারে মাজারে থাকে। আচ্ছা, ওই আমার খালাতো ভাই আবার কষাই কাম করে, খালাতো ভাই 3 জন, বড়টাই কষাই কাম করে, কষাই কাম করে যে টাকা পয়সা পায়, গরু ছাড়ি মাড়ি আনে, ওই দিয়ে সংসার চলে, ঠিক আছে। তারপর মনে করেন
আমার খালাতো বোনের সাথে আমার সাথে রিলেশন ছিল, সম্পর্ক ছিল। হ্যাঁ, খালাতো বোনরা আমি বিবাহ করবো। সম্পর্কটা কিভাবে হলো? সম্পর্কটা হলো কিভাবে, কিন্তু ছোটকাল থেকে আমার একটা সম্পর্ক, যখন আমি নানা বাড়ি যাইতাম তখন ওই খালাতো বোনের সাথে আমার সাথে সম্পর্ক ভালো ছিল। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। মানে এই সম্পর্ক থাকার পরেও আপনি এই ধরনের মেয়েদের সঙ্গে জড়িয়েছেন? হ্যাঁ, তখন মানে মোবাইল তো ছিল না। আচ্ছা, তারপর ওই খালার বাসায় মনে করেন আমি বড় বড় রুই মাছের মাথা এবং মাছ এবং মানে অনেক ফল পাকড়ি মানে নিয়ে খালার বাসায় উঠতাম, খালার বাসায় থাকতাম। এবং আমার বইন আবার অনুযোগ করতো যে কি ব্যাপার, আমার ভাই আমার খালার বাসায় তো কিছু নিয়ে আমার বাসায় আয় না, ঠিক আছে, কারণটা কি। তারপর আমার খালায় আবার মনে করেন বাসায় আবার কাজ করতো, ঠিক আছে, যত সংসার অভাব, তার হাজবেন্ড মাজারে মাজারে থাকে, গাঁজা খায়, ঠিক মতো রুজিমুজি করে না। আর আমার খালাতো ভাই তো কষাই চাকরি করে। ওকে। তারপরে খালাতো বোন মনে করেন একা বাসায়। তারপর মনে করেন আমার খালাতো বোনের আমি কই, কি খাবা তুমি? কয় আচ্ছা আমি হালিম খামো আর ফুচকা খামো। আমি আবার মনে করেন বিকেলে যাই হালিম আর ফুচকা আনছি, ফুচকা এনে খাওয়াইয়া তারপর তার সাথে হয়েছে আমি মিলেমিশে করবো। হবে পাশের এক মহিলা এসে দরজা ধাক্কা মেরে দেয়, আমি সেই মহিলা কিছু বলে নাই। তারপর আমি আমার বইনে আমার বিবাহ করাইব আমার দেশে নেছে। দেশে নেওয়ার পরে আমার মামাতো বোনেরও আমি খুব পছন্দ করতাম, ঠিক আছে, পছন্দ করতাম। এখন আমার বইনে কইতেছে কি, মাই কইতেছে আমি বিয়ে করলাম, আমার মামাতো বোনের বিয়ে করুন, ঠিক আছে। আর আমার বাপ মায় আমার খালাতো বোন চেহারা হ্যান্ডসাম ছিল, ভালো ছিল, অনেক সুন্দর ছিল, ঠিক আছে, কিন্তু সে গার্মেন্টসে লাগে অনেক সুন্দর, গার্মেন্টসে লেগে সে গার্মেন্টসে চাকরি লেগে সে খারাপ হয়ে গেছে। তারপর মামাতো বোন আমার নানি অসুস্থ ছিল, তখন আমরা ভাইরা বোনেরা খালারা সবাই দেশে গেছিলাম। তখন দেশে গেছি নানিরে দেখতে, তখন আর কি ওই যে আমার মায় আর আমার বাড়ির এক চাচায় আর মার আবার মনে করেন চাচতো ভাই, তারা আমার মামানির কাছে আবার প্রস্তাব নিয়ে গেছে আমাকে বিয়ে করাইব, ঠিক আছে। তারপর আমার এই যে মামাতো বোন মাজারো যেটা আছে, আমি বিবাহ করবো ছোটটারে মাজারোডায় আমার যে চাচতো ভাই সে প্রস্তাব নিয়ে গেছে, কয় আমার বোনের বিষয়ে যে প্রস্তাব নিয়ে আসবে আর জুতা দিয়ে পিডাম, এই কথা বলছে। তারপর আমার খালাতো বোন খুব মানে খালাতো বোন তখন গেছিল, ঠিক আছে, খালাতো বোন আমার সাথে বিয়ে বনের জন্য অনেক পাগল ছিল, ঠিক আছে, কিন্তু আমার গার্জিয়ানরা রাজি ছিল না। আমার আম্মার মামাতো বোনটা আনার কারণটা ছিল কি, যখন আমার চাচায় মানে যত 5টা বিয়ে করছে, জায়গা জমির কওলা দেয়, আমার বাপে কওলা দেয়, তখন আমার মামার আবার অনেক টাকা পয়সা ছিল, তখন ওই আমার মামারে দিয়ে 32 কাঠা জমিন আমার মায়ের রাখাইছে। ওকে, যে যেহেতু আমার ভাই বাইরে দিয়ে যদি আমি জমিনটা রাখাই, ভবিষ্যতে আমি উল্টাই পাল্টাই খাইতে পারবো এবং বাড়িতে আমি নিতে পারবো। যেহেতু অন্য জায়গায় যদি বিক্রি করে ফেলাই তাহলে আমি এটা পাবো না, ওকে, ঠিক আছে। যেহেতু আমি বাপের বাড়ি দিয়ে যদি কোনো জায়গা জমিন পাই, আমি উলট পালট করে চেঞ্জ করে খাবো। 32 কাঠা জমিন আবার রাখাইছে। মামাতো বোনটা যদি আমি আর কাছে বিয়ে করাইতে পারি তাহলে এই জমিনটা আর কি আমি পাবো আর কি, আমার মার ইচ্ছে ছিল, ঠিক আছে। তারপর আমার বোন জামাই আবার সে রাজমিস্ত্রি, তো আমার বোন জামাই আবার মনে করি একটু সরল সোজা আর কি, আর আমার বোন আবার একটু হ্যান্ডসাম, ওকে, চালাক। কিন্তু আমার বোন জামাই তেমনটা বেশি পছন্দ করে না, ঠিক আছে। আমার বোন জামাই আবার মনে করেন এই যে দেশ গ্রামের খ্যাত খোলাওয়ারের লোক আছে না, সেরকমের আর কি, মানে দিনটা 24 ঘন্টা খাটতে পারবো, কিন্তু সরল সোজা আর কি, সরল টাইপের আর কি। তারপর আমার বোনাইরে বিদেশ পাঠাইবো, ওই বাড়িতে ভাড়া থাকে, ওই বাড়িতে এক মহিলার হাজবেন্ড বিদেশ থাকে, সেই হাজবেন্ডের নাকি লোক নেব। 3.5 লাখ টাকা ওমান গেছে। আমার বইনে মনে করেন 3.5 লাখ টাকা কোথায় পাইব। তারপর আমার মায়ে কি করছে, যত যাই জিনিস আসলো বাড়ির সবার যাই জিনিস বন্ধক দিয়া 1.5 লাখ টাকা আনছে। 1.5 লাখ টাকা আইনা আর আমার এক ফুফাতো বোনের কাছ থেকে আরো 1 লাখ টাকা আনছে লোক নিতে, ঠিক আছে। যত বিদেশ যাইবো, বিদেশ গেলে টাকা মানে দিতে পারবো আর কি, ঠিক আছে। মিলে 3.5 লাখ টাকা আর কি জোগাড় করছে। জোগাড় করে আমার বোন জামাইরে বাইরে পাঠাইছে, ওমান পাঠাইছে। ওমান পাঠানোর পরে তারপর আমার বইনে আবার এক লোক আবার মনে করেন বাওয়ানিতে চাকরি করে মিলে, ঠিক আছে, তার সাথে আবার একটু সম্পর্ক ছিল। আমার বোন জামাই আমার আবার ভাগ্নি ছিল 2টা। তারপর আমার বইনে ওই লোকটার সাথে সম্পর্ক করতো, বাসায় আইতো, ফল পাখি নিয়ে আইতো, অনেক কিছু নিয়ে আইতো,
কথাবার্তা বলতো আমার বোনের সাথে। তারপর মনে করেন আমার বোন জামাই 4 মাস হয়ে গেছে কোনো টাকা পয়সা পাঠায় না। ওমান গেছে 4 মাস হয়ে গেছে। তারপর একদিন ফোন করছে, হঠাৎ করে বলে কি যে আমি বাংলাদেশে আইসে পড়ুন। আমার বোন এসে তুমি যদি বাংলাদেশে আও তাহলে তোমার মাইরে আলাম, জবা করে ফেলাম। কে বলছে এটা? আমার বইনে। ওকে। তোমার 3.5 লাখ টাকা দিয়ে পাঠাইছি, মানুষের তে ধার কর্জ করে টাকা দিয়ে পাঠাইছি, তুমি যদি বাংলাদেশে আও তাহলে তোমার জবা করে ফেলাম আমি। কি করবো, এখানে কাজ নাই কাম নাই, এখানে 4 মাস ধরে কাজ করছি, এখানে কাজ হ্যান্ড ওভারের আগে কন্ট্রাক্টরে টাকা নিয়ে পালাই গেছে গা। বোন যে আমি হাসা কয় না মিশা কয় সেটাও তো আমরা জানি না। ঠিক আছে, আমি আবার জিগাইলাম। একদিন আবার হঠাৎ করে আমার বোন জামাই মনে করেন এই কথা বিদেশ 15 দিন আগে যত বলছে ফোন কইরা, 15 দিন পরে হঠাৎ করে সে বাংলাদেশে আইসে পড়ছে। আমার বোন জামাই হঠাৎ করে এসে বাসায় ওঠে আমার বইনে হারা ভাগ্নিয়ারে দেখে সবাই অবাক। আমার বইনে তো ফিটেই পড়ছে। 3.5 লাখ টাকা সবাইতে ধার কর্জ করে পাঠাইলাম, 4 মাস হলো কোনো টাকা পয়সা পাঠায় নাই। কারণটা কি? আর যেহেতু সে বাংলাদেশে আইসে, আমরাও কোনো টাকা পয়সা পাঠাই নাই, সে বিমান ভাড়াটা পাইলো কোথায়? ঠিক আছে, তারপর আমরা প্রশ্ন করলাম যে আপনি বিমান ভাড়াটা কোথায় পাইলেন? সে বলছে আমার সাথে আরো 10 জন ছিল, 8 জন আইসে পড়ছে। এখানে ঘটনা হয়েছে এক কন্ট্রাক্টর 50 জন 40 জন একটা সেকশনে দেয় আর কি, সিগনেচার দিয়া যে আমি এই কজন লোক দিলাম এই ডিপার্টমেন্টে, ঠিক আছে, কাম হ্যান্ড ওভার যখন হবে তখন পয়সা পাইবো। তারপর গাড়ি দিয়ে তাদেরকে নিয়ে যাইতো, তাদেরকে আবার দিয়ে যাইতো। তারপর হ্যান্ড ওভার কাজ জগত কালকে হ্যান্ড ওভার হবে, আজকে মনে করেন ওই কন্ট্রাক্টর টাকা নিয়ে চলে যাইতো। কেন আসলে মহাখালী, কেন সে চলে গেছে উত্তরা, বাসা মোবাইল টোবাইল সব চেঞ্জ করে ফেলাইতো। ঠিক আছে, তারপর আচ্ছা আমি বললাম যে চেঞ্জ করে যত ফালাইছে মোবাইল টোবাইল টাকা পয়সা, কিন্তু আপনি বিমান ভাড়াটা কোথায় পাইলেন? আপনার তো বাংলাদেশের থেকে কোনো টাকা পাঠানো হয়নি। তারপর ওখানে একজন তাদেরকে কি জানি বলা হয়, মানে বাড়িওয়ালাদেরকে কি জানি বললো, নামটা আমার মনে নেই সঠিক, মানে তার হাতে পায়ে ধরে নাকি অনেক কান্দাকাটি করছে। আবার খাজুর গাছ আছে কিনা, সারা রাত খাজুর খাইছে, খাজুর খাইয়া রয়েছে। তারপর নাকি ওই বাড়িওয়ালা আর কি মনে করেন টাকা পয়সা দিয়ে নাকি আমার বোনজামের আর কি বাংলাদেশে পাঠাইছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, বোনজামের মনে করেন বাসা থেকে বাইর করে দিছে। এই পর্যায়ে বাসা থেকে বের করে দিল? হ্যাঁ, বাসাতে বের করে দিয়েছে। তাই সে দেশের বাড়ি যাইয়া, তার বাড়িতে যাইয়া তার বাড়ির মাদার ভাইয়ের সাথে ব্যবসা বাণিজ্য করছে, গাছের কাম কাজ করছে। 6 মাস ধরে কোনো খবর নেই তার। আমার বইনও কোনো কথাবার্তা কয় না। একদিন আমাকে বাড়িতে আইছিল আমার মার কাছে সন্ধ্যার পরে, আমার ছোট ভাই আবার লাড়ি দিয়ে পিটাইছে। ওহো, বুঝছেন, তুই এত টাকা দেনা করে পাঠাইছি তোর বিদেশ, পিটাই খেদাই দিস। তারপর আমার মায় পরে কয় থাক জামাই এর জায়গা জমিন যা আছে মোটামুটি কলম ওলা দিয়ে কিছুটা দেনা ফেনা শোধ করছে আর কি, সে কাজ কাম করে ঠিক মতোই। আর আমার বইনে আমার বিয়ে করাইবো এক লোক ছিল জাহাঙ্গীর করে নাম। সে মনে করেন যাত্রা বাইরে আরো মাছ দিত। তখন ওই জাহাঙ্গীরের সাথে আমার বোনের সাথে পরিচয় হয়েছে। তখন আমার বোন জামাই কিন্তু ছিল বাহিরে। আচ্ছা, তারপর ওই জাহাঙ্গীর যাত্রা বাড়ি যত মাছ দিতে আসতো আমার বোনের বাসায় আসতো, কিন্তু জাহাঙ্গীর, কিন্তু জাহাঙ্গীর আমরা চিনতাম না। তারপরে জাহাঙ্গীরে বলে যে জাহাঙ্গীর ভাই, আমার বাইরে তো বিয়া করামু, তো মাইয়া দেখেন। ওই মাইয়ার তো অভাব নাই, আমার শ্বশুর বাড়ি অনেক মাইয়া। তারপর আমার বইনে মাইয়া দেখতে গেছে, কিন্তু কই আমার বইনে যে মাইয়া দেখতে গেছে, কিন্তু মাইয়া দেখছে চাস্তো বোন, কিন্তু মাইয়া দেখছে একটা, আমার দিয়ে দিয়েছে আর একটা। বুঝলাম কিভাবে সেটা আমি বলতে আসছি। জি, তারপর আমার বইনে বাড়িতে আসছে। তারপর আমার মায়ে বলে যে কি ব্যাপার, কেমন দেখলি মাইয়া? আমার আবার পছন্দ ছিল কি যে গোলগাল চেহারা, একটু লম্বা চূড়া মাইয়া। ঠিক আছে, হয়তো সে কালো হোক আর যে ফর্সা হোক, যাই হোক, মানে একটু লম্বা চূড়া গোলগাল চেহারা, মানে এটা আমার পছন্দ ছিল। কিন্তু মাইয়া মানে দেখছে একটা, আমার দিয়ে দিচ্ছে আর একটা। যাই হোক, আমাদের কথা ছিল আমাদেরকে 1.5 ভরি স্বর্ণ দেবো, খার্চ দেবো, 100 জন মানুষ খাওয়াইবো। ঠিক আছে, তারা বলছে যে তারা আবার আমার দেখতে আইছে, আমার দেখা তারা তাদের পছন্দ হয়েছে, বলছে যে আমরা পরবর্তীতে জানাম। তারপর 2 দিন পরে জানাইছে যে হ্যাঁ আমরা রাজি। ঠিক আছে, তারপর এখন মনে করেন আমরা কেনাকাটা অনেক কিছু কইরা মানে আনলাম আর কি। ঠিক আছে, কেনাকাটা করার পরে তারপর মনে করেন আমরা 100 জন বরযাত্রী জামু খাইতে, বউ উড়াই আনমু। ঠিক আছে, কলমা কামিন আবার আমাদের বাড়ির সামনে আবার মসজিদ আছে, ওখানেই হয়েছে।
এখন আমার এক জামাই মানে আমরা আমার ফুবুর মানে হাজবেন্ডের আমরা আবার জামাই বলি, আমরা আবার জামাই বলে কেউ ফুবো বলে। তারপরে যেহেতু আমরা গাড়িতে যাইতে আছি তখন আমার ওই জামাই বলে কি, ফেরদাউস কি ব্যাপার মাইয়া কেমন দেখলি? কয় জামাই আমি তো মাইয়াই দেখিনি। কয় কি কস মাইয়া দেওস নেই মানে? কয় মাইয়া দেখছে, এই মাইয়ের চাস্তো বোন দেখছে, এই মাইয়ের দেখিনি, এই মাইয়া বলে চরে গেছে বেড়াইতে। গেছি বরযাত্রী মাইয়া আমরা উড়াই, তারপর রাত করে আনছি। তখন তো দেশ গ্রামে কারেন্ট ছিল না, অন্ধকার ছিল, চারাগের বাতি জ্বালাইতাম। তারপর মনে করেন আমাদেরকে উজুমুজু করাইয়া আবার আমাদেরকে মহরমের দাবি দুবি আমার নানি আছে, এক ভাবি আছে, তারা ছাড়াইলো। তারপর ওই মেয়ের সাথে আমি সারা রাইতে মানে আছে না যে একটা মানে মেয়ের অনেক জামাই অনেক মানে স্বামী স্ত্রী অনেক প্রশ্ন করে তুমি কজনের সাথে প্রেম করছো, ভালোবাসা করছো, এগুলো জিজ্ঞেস করে নাকি? মানে ও জিজ্ঞেস করে না, আমিও জিজ্ঞেস করিনি। ওকে, অপরাধ আসলে যখন একজন মানুষ করে তখন চারপাশ থেকে যদি সেই সাপোর্টটা না থাকে, সে অপরাধী খুব বেশি অপরাধ করতে পারেন না। বাট আমরা অপেক্ষা করবো আসলে মাত্র 5 মিনিট, ঠিক রাত 12টায় ফিরে এসে কি ঘটেছে ওর জীবনে সেটা জানার জন্য। আমরা প্রিয় শ্রোতা 5 মিনিটের বিরতি নিচ্ছি। আর ফাঁকে আপনাদেরকে বলছি, যারা জেবিএসবিতে আসতে চান নিজের জীবনের অপ্রিয় সত্য কনফেস করবার জন্য, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আরো একবার বলছি 09613892 ফোন করার পরে আপনার সেল নাম্বারটি অবশ্যই স্পষ্টভাবে উচ্চারণ করবেন, যাতে করে আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি। ফিরে আসছি ঠিক রাত 12টায়, সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছিলেন হাসানের জীবনের অপ্রিয় সত্য। হাসান, আমরা যেখানটাই ছিলাম তারপর? হ্যাঁ, তারপর আমার বাসর রাইতে আমার কথোপকথন হয়নি? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তারপর বাসর রাতে এখন সকালবেলা ঘুমের থেকে উইটা দেখি যে মেয়ে খাটো, চেহারার গঠন ভালো না। ওকে। তারপর আমি আমার বইনের কর্ম আমি খুন এবং আমি একটা বড় একটা দাও লইছি। দাও লওয়ার পরে কারণ তারপর আমার ফুফাতো ভাই, আমাকে বাড়ির অনেক মানুষজন আমার দৌড়ে অনেক দূরে নিয়ে গেছে। তারপর আমার ফুফাতো ভাই কয়, দেখ আমি দেখ একদম টাইটেল পাস মাওলা না, আমিও তো খাটো বউলে ঘর সংসার করি, যা হয়েছি এই নিয়ে সুখে শান্তিতে থাক। তারপর আমি 2 দিন পরে আমি ঢাকা এসে পড়ি পালাইয়ে ব্যাগ লইয়া। মানে সংসারই করবেন না আপনি? যত মাইয়ে দেখছে একটা দিয়ে দিছে আর একটা, মন খারাপ আমার অপছন্দ। প্রতিটি অপরাধের পেছনে একটি কারণ থাকে, একটি উপযুক্ত কারণ থাকে। ঠিক উপযুক্ত ইন এ সেন্স আমি বলছি না যে অপরাধ করাটা উপযুক্ত, আমি বলছি যে শক্তিশালী একটা কারণ থাকে। আমরা আজকে যে গেস্টের জীবনের অপ্রিয় সত্য এখানে তুলে ধরছি, হুইচ ইজ টেরিবলি ডেঞ্জারাস, আমি অবশ্যই বলবো, কজ উনি ওনার লাইফের জায়গাটা থেকে যেই ধরনের ডাইভার্জেন্ট ফিজিক্যাল রিলেশনশিপের মধ্যে দিয়ে গেছে, সেটা হয়তো এই 2 ঘন্টায় স্টুডিওতে পরিপূর্ণভাবে উঠে আসবে না। বাট দেয়ার ইজ এ মেসেজ। সেই মেসেজটা কি আমি আপনাদেরকে শেষে বলবো। ওকে, বলুন। তারপর আমি ঢাকা পালাই এসে পড়ি। আমি ঢাকা সদরঘাট একটা তেলঘাট একটা জায়গা আছে, সদরঘাটের উপর আমাদের বাড়ির পাশের এক লোক থাকে, সে ওদিকে চাকরি করে, আমার একটা বিরিয়ানির দোকানে চাকরি দেয়। আমি সেখানে বিরিয়ানি পাকাই, দৈনিক আমার 300 টাকা হাজিরা দেয়। ওই সন্ধ্যার পরে কেন বাবুবাজারে ব্রিজের গোড়ায় অনেক মেয়েরা থাকে, রাত 12টার পরে নৌকা দিয়া, সেই মেয়েদের সাথে আমরা নৌকা দিয়া খারাপ কাজ করতে যাই। খারাপ কাজ করে টাকা পয়সা মানে সবই ভাঙিয়ে চুরিয়ে ফেলাই। বাড়িতে কোনো যোগাযোগ নাই, কোনো খোঁজ খবর নাই। তারপর ওই ছেলেটার আমি একদিন বিকেলবেলা ঘুরতে বাইরেছি, একটা মেয়ে মানে আর কি সামনে দিয়ে হাইটে যায়। তারপরে আমার ওই লোকটা কয় কি, বন্ধু ওই মেয়েটা 2 নাম্বার খারাপ কাজ করে। তারপর ওই মেয়েটা আলম মার্কেটের সামনে পরে, মানে এগুলোর দিকেই ঝোঁক থাকতো সবসময়, কোন মেয়েটা কি করে। ও পরে ও বলে, কি খবর ম্যাডাম, কি ভালো আছো? সেরেও বলে, হ্যাঁ হ্যাঁ, কি খবর ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ। পরে আমি ওরকে, ঠান্ডা খাইবেন? হ্যাঁ খামো, আসেন। পরে 1 লিটার ঠান্ডা নিলাম, 3 জনে খাইলাম। খাওয়ার পরে সেরে বলে কি, আজকে বাসা থেকে বাইরে এসে পড়ছি, রাখবি আজকে সারা রাত বাসায় যাবো না। তারপর ও আমার বন্ধু আবার বলে কি, চলো আমরা ছবি দেখি। মেয়েও কয় চলেন ছবি দেখি। তারপর আমার প্ল্যান ছিল কি, যে আলম মার্কেটের ওখান থেকে নৌকা দিয়ে ওয়াজঘাট গেছি। ওয়াজঘাট যাইয়া আমার প্ল্যান ছিল চাঁদপুরের লজ ছাড়ে 10টায় অথবা 9টায় বা 8টায় লজ ছাড়ে, ওই চাঁদপুরের লজের বোর্ডিং ভাড়া কইরা ওই মেয়েরে নিয়ে আমি বন্ধু মেয়েরে নিয়ে যাব, চাঁদপুর নামবো। চাঁদপুর নামবে এর ভিতরে আমরা 2 জনে মিলেমিশা করব। ওইরা চাঁদপুর নামবে, আবার চাঁদপুর যে বরিশাল থেকে যে লস আছে রাত 12টা বাজে, ওই লসে চড়ে আমরা আবার ঢাকা আসবো, সদরঘাট আসবো। মানে আমার প্ল্যান ছিল এইটা। তারপর নৌকা দিয়ে আলম মার্কেটের ওখান থেকে নৌকা দিয়ে, আমার কাছে একটা মোবাইল ছিল, দামি মোবাইল,
আর আমার কাছে টাকা ছিল 1000-এর মতন, আমার বন্ধুর সাথে কোনো টাকা ছিল না। তারপরে মেয়েরে নিয়ে নৌকার ভিতরে ওয়াজগাতে উইটা তারপরে মেয়েরে বলছি তুমি কি বট খাবা? হ্যাঁ বট খামু। বট মানে ওই ওই যে গাড়িতে বেচে যে বিক্রি ওকে, করে। ওকে, হ্যাঁ ওকে। বট। তারপর বট খাইতে আসি। তারপর মনে করেন মেয়েটা মানে এমন মানে সে কাপড় চোপড় পরছে মানে সব লোকে আর কি তাকাই থাকে, মানে এমন ড্রেস পরছে। বট খাওয়ার পরে আমি আবার একটা সিগারেট জ্বালাইছি। সিগারেট জ্বালানোর পরে আমার প্ল্যান ছিল কি টার্মিনালে যাইয়া চাঁদপুরের লঞ্চে চড়বো, যত টাকা আছে লগে। তারপর দুইটা পোলাই কয় কি তো করে বড় ভাই ডাকে এদিকে, আমার কলার ধইরা নাম বাবু, ওয়াজগাড়ের নেতা। যাই হোক যাই দিয়ে এই বড় একটা গজারে লিয়ে বই রয়েছি ওই বাবু ভাই, কেন? মানে পিটাইব আর কি আমাদেরকে। ওনাদের সঙ্গে কি আপনার আগে থেকে কোনো শত্রুতা কোনো ছিল? সত্যতা না, কোনো পরিচয় না, ও পরিচয় চেনো না? না চিনিও না। তা আমার কয় থাকস কোথায়? আমি কই থাই শহীদনগর কদমতলি। এটা কি লাগে? আমি আবার কই আমার বউ লাগে। আর বউ যদি বউ কইছি, বউ না কই যদি অন্য কিছু কইতাম হয়তো প্রেমিকা লাগে বা আমরা এক জায়গায় বাসায় ভাড়া থাকি বা খালাতো বোন লাগে, তাহলে মানে অন্যরকমের একটু হয়তো। বউ কইছে কয়, তারপর আমার জিগায় শরীর আবডালে নিয়ে জিগায় তো তোর শ্বশুরের নাম কি? Okay. শরীর তো কইতে পারে না, শরীর লাগে তো আমার একদিনের সম্পর্ক। হ্যাঁ এখন তারপর শরীরে আবার মনে করেন ওরা আবার মনে করেন একটা চিপ একটা জায়গা আছে, মানে অনেক বেছে কাগজপাতি কার্টুন মাটুন অনেক ভাঙ্গাচুরা গর্দা মর্দা বেচে টেছে, ওই শরীরে ওরা নিয়ে ওরা আর কি 2 নম্বরে কাজ করতে আছে। আর বাবু ভাই এই গজারি নিয়ে বইয়ে রয়েছে, আরো একটা লোকে আবার তার সহযোগিতা আছে। হ্যাঁ সে আবার কতক্ষণ পর পর আমার থাবড়ায়, আমার বন্ধুরে থাবড়ায় ধরে মারে। তারপর কয় তোর গার্জেন আছে কে কে? আমি কই কোনো গার্জেন গুজ্জেন নাই, আমরা শহীদনগর চাকরি করি। কয় ওরে তোর বিয়ে করতে হইব, তোর গার্জেন খবর দে, নাহলে 50,000 টাকা লাগবে, তোর পুলিশে ধরাই দেব। বিয়ে করতে হবে? বিয়ে করতে হবে মেয়েরে। ওকে, মেয়ে কি বলে? মেয়ে তো মানে সে তো মানে চুপ করে, মেয়েরে তো মনে করে নিতেই লয়ে গেছে। মানে এদের একটা চিপা জায়গা আছে, চিপা জায়গা আর 2-3 জনে নিয়ে মানে তার আর কি আনন্দ ফুর্তি করতে আছে মেয়েরে নিয়ে, আমার আর বন্ধুর। তারপর এখন আমাদেরকে ছাড়বো না, অনেক মারধর করতে আছে, পিটাইতে আছে। তারপর আমার মোবাইলে আর কি আমার চেক করলো, চেক করার পরে টাকা পড়লো 1000 আর মোবাইল পাইলো একটা। আর আমার বন্ধুর কাছে কোনো টাকা পয়সা পাই নাই, শুধু পাইছে একটা স্যাম্পুনি মোবাইল। মানে ওর কাছে টাকা পাই নাই দেখে ওর একটু বেশি পিটাইছে, ঠিক আছে। আর আমার কাছে 1000 টাকা পাইছে, তো টাকা টোকা পাইয়া তারপর মনে করেন আমরা করে ছাইড়ে দিছি। তারপর দোকানে আইছি, দোকানে আইয়া ওই মহাজনের আবার মনে করেন ওই যে ওয়াজঘাট আবার মানে তার আবার বন্ধু বান্ধব আছে, ওই ক্লাবের ক্যারাম বোর্ড খেলায় না, আবার ভাগ্নে ভুগ্নে আছে, তার আবার একটু নেতা পেতা আছে। তো হ্যাঁ তাদেরকে জিনিসটা ঘটনাটা জানাইছি 2 দিন পর, সেদিন জানাইনি। ওকে, তারপর 2 দিন পরে ঘটনাটা আমার বন্ধু কইছে। 2 দিন পরে কইছস তোর আগে কবি না? তারপরে সে মাহাজন আমার করে আমারে নিয়ে আর আমার বন্ধুরে নিয়ে সে ওয়াজঘাট গেছে, তার ভাগ্নারে দিয়া খবর করছে যে অমুক দিন একটা মেয়ের সাথে 2টা ছেলে মোবাইল রাখছে, টাকা রাখছে কেডায়। সেই খবর নিয়ে যে বাবু ভাই কয় মোবাইল তো আমরা বেচে বুচে খাইয়ে ফেলাইছি, টাকা পয়সা তো খাইয়ে ফেলাইছি, এখন তো নাই। যাই হোক ওখান থেকে আবার বাড়ি গেছি, বাড়ি যাওয়ার এর ভিতরে কিন্তু আমার বউর সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তি নাই। ওকে, যেহেতু আমার রাগ, আমার বউ আমার পছন্দ না অপছন্দ। তারপর আবার মনে করেন আমার বউ আবার মনে করেন চেহারা খারাপ হইলো কি খাটো হইলো কি, মানে ঘরের সংসার কাম কাজ আর কি এদিক দিয়ে আর কি একটু ভালো করে, ঠিক আছে। এদিক দিয়ে আবার আমার মায়ের আবার পছন্দ করে একটু ভালো, ঠিক আছে। তারপর মনে করেন আমি টাকা পয়সা দেশে পাঠাই না, আমার একটা দুঃখ। যাই হোক আমার রাগ, টাকা পয়সা যাই কামাই সব ওই মনে করেন মেয়েদের পিছিয়ে মিলামিশা করি, বা ইতে আবার তামুক পানি খাই ঠাই, মানে এইসবই ঠিক করি, মানে টাকা পয়সা সবই মানে আর কি ভাঙ্গিয়ে জুড়ে ফেলাই, কোনো আয় নেই, ঠিক আছে। যাই হোক তারপর আবার মনে করেন হঠাৎ করে মানে সদরঘাটের ওখান থেকে আবার বাড়ি গেছি। বাড়ি যাইয়া ঘরে ঘুমাই না, হয়তো দেখা গেছে পাশের বাড়ি হয়তো বন্ধু বান্ধবের সাথে টাস খেলাই বা মানে আড্ডা মারি, বাসায় নেই করি না। তারপর আমার বোন জামাই এবার গেছিল বাড়ি, তারপর আমার মারিয়া মুড়িয়া পিড়াই পুড়ে আই না, আমার বোর সাথে আবার ঘুমাইছি। তারপর বাড়ি 1 সপ্তাহ বেড়ানোর পরে তারপর আবার ঢাকা এসে আবার ওই যে মহাখালী চাকরি নেই। কিসের চাকরি নেন? মহাখালী চাকরি নেই, হোটেলে চাকরি নেই। ওকে, বাবুর্চি চাকরি যে নেই, সে বাবুর্চি আবার তামুক খায়, সে আবার বাংলা মদ খায়, ঠিক আছে। আমার আবার মনে করেন এই যে কারণ বাজার, আপনাদের কারণ বাজার আসতাম কাঁচামাল নিতে, তখন আবার তার জন্য বাংলা মদ নিয়ে যাইতাম, তামুক নিয়ে যাইতাম, নিজেও খাইতাম, আমরাও খাইতাম, আরো কিছু ভাই বেড়াদার আছে সবাই মিলে বাসে বসে দোকানের পিছনেই খাইতাম। আচ্ছা, ঠিক আছে। তার সাথে মানে আমার সাথে আর কি মহাজন মানে বন্ধুত্ব মানে যেরকম এরকম আর কি,
মানে মহাজন সে আর আমি যে কর্মচারী মানে সে আমার এরকম দেখে না, আমি ওরকম দেখি না, মানে ফেরি আর কি। আর তার একটা মায়ের জামাই ছিল, সে আবার মনে করেন ছিল একটু মানে খারাপ পদের আর কি। আর মায়ের জামাই মনে করেন আমার সাথে কলস ছিল, কাকুলি বনানি নিয়ে মেয়েদের সাথে টাকা পয়সা মানে ইটি করে তারপর দোনোজনই করতাম। তারপর আমি বাড়ি গেছিলাম কোরবানিতে, বাড়িতে যাওয়ার পরে তারপর আবার কি আমার আসতে একটু দেরি হয়েছে। তারপর সে আবার অন্য একটা বাবুর্চি রাখছে, বাবুর্চি রাখার পরে তারপর মহাজন কয় কি তাহলে তোমার একটা আমি ভালো ব্যবসা দিই, দেখো আমি বাঙ্গারি ব্যবসার থেকে আমি আজকে মহাজন হয়েছি। আবার আমি ওস্তাদ বানাইছি, সার্কিট বানাইছি বাঙ্গারির দোকান। তা আমি তাহলে আমি কি করবো, এই বাঙ্গারির দোকানে নিয়ে গেছে একটা কালকে গাড়ি দেবা। সে আবার 1000 টাকা দিচ্ছে, কারণ বাজার আইসা আমার তেঁতুল কিনা দিছে, চালতি কিনা দিছে, জলপি কিনা দিছে, আমরা কিনা দিছে। সে আবার রেল লাইনের সাইডে একটা বাসা লইয়ে দিছে, কিভাবে আচার বানাইতে হইবে সেই পদ্ধতিটা আমার দেখাই দিছে। ওকে, তার মানে আপনার একটা ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হলো, মানে ভালো দিকে যাওয়ার। হ্যাঁ, তারপর এই যে চালতের আচার ওচার বানাইতেছি, মহল্লায় বিক্রি করতে আসি, গরমের দিনে ভালোই চলতে আছে, বাঙ্গারি বঙ্গারি দিয়ে দিতে আসি, আবার নগদ পয়সা বেচতে আসি। তারপর আবার শীতের সিজন আইছিল, তখন একটু আচার ওচার কম চলে, তখন আবার ওই ব্যবসাটা ছাইড়ে দিছি। তারপর আবার একটা তো হোটেলে চাকরি নিছি, চাকরি নেওয়ার পরে করাইলে আবার মনে করেন একটা বস্তিরে 3 জন আমরা বন্ধু বান্ধব ছিলাম স্টাফ, সারাদিন ডিউটি করতাম, সন্ধ্যার পরে রাতের যাই ঘুমাইতাম। ঘুমাইতাম আমি, যেহেতু বাড়ি যাই না, বাড়িতে কোনো খোঁজ খবর নাই। ওই আমার বইনে আবার মনে করেন আমার ওয়াইফের আবার ড্যামরা নিয়ে আইছে, খবর দিয়া ড্যামরা নিয়ে আইছে। ওর বউ কি করব আমরা জানি না, ওর বউ ওর লাগে থাও কি এই করবো সেই করবো মানে এইসব কথা বলে। যেহেতু টাকা পয়সা আমি দেশে পাঠাই না, আমি বাজে ধরনের নেশা পানি করি, টাকা পয়সা সব ভাঙ্গে চুরিয়ে ফালাই, সেই জন্য আমার বউ আর কি ঢাকা খবর দিয়ে নিয়ে আইছি। তারপর এই আমার মাজারো ভাই, আমার ছোট ভাই আবার আমার বউর আবার দিয়ে গেছে, আমার কাছে আবার দিয়ে গেছে বিকেলে। এখন বিকেলে যে দিয়ে গেছে, আমরা 3 জন থাকি ছেলেরা মেসে, কিন্তু সেখানে আমার ওয়াইফ থাকতে পারবে? করাইল বস্তিরে আমরা 3 জন বেচালা থাকি, আমরা বন্ধুরা। আমার বউরে বলতে আসি তুমি যাও, তোমার গাড়ি তুড়াই দেই, তুমি আমার বোনের বাসা যাও ড্যামরা, যে আমি 1 সপ্তাহের ভিতরে আইতে আসি, ঠিক আছে, টাকা পয়সা পামো মহাজনের কাছে কিছু, তুমি যাও। না, সে যাইবো না, সে বাসায় থাকবো, আমার সাথে ঘুমাইবো। তারপর এখন কি করবো, তারে কোনো ব্যবস্থাই করতে পারতেছি না, পাঠাইতেই পারতেছি না। তারপরে আমার সাথে আমার এই বাসায় গেছে করাইল। বাসা যাওয়ার পরে তখন সন্ধ্যা হয়েছে গোর, তখন মনে করেন আমি একটু লেফটেনেতে আই, লেফটেনের কথা কই আইসা তারপর মনে করেন আমি বউরে ফালাই থুই আমি পলাই গেছি। ওইখানে ফালাই রেখে আপনি পালিয়ে চলে গেলেন? পালাই গেছি বাসাবো। পালাই যাওয়ার পর আমার কাছেও মোবাইল নেই, কিন্তু আমার বউর কাছেও মোবাইল নেই, কিন্তু বোর কাছে নাম্বার আছে, ওর আবার খালাতো ভাই, ওর খালার নাম্বার আছে। তারপর মনে করেন আমার ওই বাড়ির পাশে আবার গৌরা করে নাম আসলো একজনের নাম, সে আবার একটু খারাপ ধরনের আসলো, অনেক নেশা পানি খাইতো, দেশে চুরি বাটপারি সিটারি করতো, রিক্সা চালাই, তার কাছে গেছি। তারপর ওই যে গৌরায় বলতে আছে যে কিরে কি কাজ করবি, তারপর আমি কই কি কাজ করবো, কয় তোর হোটেল মডেল দিয়ে যে, আমি না ভাই হোটেল মডেল করবো না, আমি রিক্সায় চালাম। তারপর এখন মনে করেন রিক্সা, আমি তো মনে করেন ওদিকে জায়গা সুন্দর করে চিনি না। তারপর আমি সকালবেলা রিক্সা নিয়ে বাইরেছি, 11টা-12টার দিকে আমি 450 না 500 টাকা ভাড়া মারছি। কিন্তু ভাড়া মারছি যে মানডা মুগ্ধ ওদিকে ঢুকে যে গেছি, কিন্তু আমি কদমতলে আইতে পারতেছি না, রোড চিনতে পারতেছি না। কিন্তু মানুষের বলতে তারপর আইসার পর ওখানে গ্যারেজের এক মেকার ছিল এবং আমাদের দেশের অনেক দূরের এক ছেলে ছিল। তারা মনে করুন ওই রিক্সা দিনে চালাইতাম, রাত্রে কেন্না দেয়া গেছে ওই যে পাড়াতনে ঘুমাইতাম, ওই গাঁজা মাজা অনেক কিছু খাইতাম, ঠিক আছে, খাওয়ার পরে ঘুমাইতাম, কেন পরের দিন যাইতাম না। তারপর মনে করেন আমার মা আবার নির্বাচনে দাঁড়াইবো, মেম্বারি নির্বাচনে দাঁড়াইবো। তারপর আমার মার সাথে কোনো তো কিন্তু যোগাযোগ নাই, যে আমি রিক্সা চালাইতেছি, গাড়ি চালাইতেছি, আমার মার সাথে আমার ওয়াইফের সাথে কোনো যোগাযোগ নাই। আমার ওয়াইফের যে আমি করাইল যে ফালাই থুয়ে গেছি, আমার ওয়াইফে আবার মনে করেন ফোন কইরা তার খালাতো বাইরে আবার বাড্ডা থাকে, মধ্যম বাড্ডা, সেই মধ্যম বাড্ডা খালাতো ভাই আইসা তারে করাইল থেকে নিয়ে গেছে। তারপর আমার মায়ের আবার আমি অনেক গালাগালি করলাম, তোমার নির্বাচনে যাওয়ার দরকার নেই, এত টাকা পয়সা ভাঙ্গে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। তারপর আবার নির্বাচনে আমি যামু, নির্বাচনে 1 সপ্তাহ আগে আমি যাবো। ওই যে গৌর ওই ছেলেটা ও যাইবো বাড়ি, আমিও যাবো বাড়ি। ওই ছেলেটা আবার এক্সেল আছে না লোয়ার, ওইটা দিয়ে আবার একটা চাপাটি বানাইছে, বড় রান্দাও বানাইছে। ওই রান্দাও বানাইয়া কিন্তু আমার ব্যাগের মানে জামা কাপড়ের নিচে দিয়েছে, সেটা আমি জানি না। রান্দা বানিয়েছে কেন? রান্দা বানাইছে আবার মনে করেন নেতা ছিল আর কি দেশে, আবার মনে করেন একটু খারাপ ধরনের ছিল। ও এটা বানিয়ে নিয়ে সে বাড়ি যাচ্ছে? হ্যাঁ, মানে আমার দেশে পাচার করাইবো আর কি, সেও যাইবো, ঠিক আছে, আমার ব্যাগের মধ্যে দিয়েছে, কিন্তু দেশে যে সেটা আমি জানি না।
আর আমার এক বাগ্নে ছিল, আবার ফুবাতো বইনের আবার ছেলে, সে আবার দেশে মোটরসাইকেল চালায়। সে আবার কয় মামা আমার লেগে 10টা পোটলা লই আইস, তোরা আইলে টাকা দিয়ে দিব। পোটলা মানে কি গাঁজা? পোটলা মানে গাঁজা। Okay. মান্ডার থেকে আমি আবার মান্ডা গেছিলাম, মান্ডা যাইয়া 20 টাকা করে পোটলা বেচে, বুঝছেন? ওকে। আমি ওর লেগে লইছি 10টা, আমার লেগে লইছি 10টা, আর ওই গৌরা ওই ছেলেটার লেগে লইছি 10টা, মোট 30টা পোটলা লইছি। 30টা পোটলা আপনার ব্যাগের মধ্যে এবং হ্যাঁ। একই সাথে চাপাতি। 30টা পোটলা, একটা চাপাটি, 30টা পোটলা 10টা করে মানে সিগারেটের প্যাকেটে বইরা, তারপর আমি কাপড় চুপুরের মানে নিচে লইছি আর কি। তারপর আমি আবার একটা পোটলার ভাঙ্গা আবার ওই যে ছাদে যাইয়া বইরা মানে লঞ্চে যায় আর কি, খামো আর কি। ওই চান্সি ওই আবার আমার জামা কাপড়ের ভিতরে চাপাটিটা দিয়ে দিস। তারপর আমার বলতেছে কি তুই আগে যাইয়ে সিট ল, তারপর আমি আইতেছি, আমি এক জায়গায় যাইতেছি, আমার এক বন্ধুর কাছে দেখা করি, ওর কাছ থেকে 1000 টাকা নেবো, তুই আগে যাই সিট ল লঞ্চে। তারপর আমার কাছে টাকা আসলো 500। আমার মায়ের কইছে মা আমি বাড়ি যাবো না, আমার কাছে তো টাকা নাই মা, কি করবো? কয় তাহলে তোর ফুফাতো ভাই দয়াগঞ্জ থাকে, কাপড়ের ব্যবসা করে, সিট কাপড় বেচে ফুটপাতে, কয় তার কাছে আব্দুর রব কাছ থেকে 1000 টাকা তুই ওই আবার কালে নিয়ে আসি, আমি ফোন করে কইতেছি। তারপর আমি মনে করেন বাসাবো কদমতলির থেকে রিক্সায় চড়ি, যে বৌদ্ধ মন্দির নামো, বৌদ্ধ মন্দির থেকে তুরাগে আমি সায়দাবাস নামিয়া আমি দয়াগঞ্জ ওইখান থেকে সদরঘাট যাবো, আমার টার্গেট ছিল এটা। তারপর আমি কি করছি, কদমতলির থেকে রিক্সায় বৌদ্ধ মন্দির গেছি, দেখি তুরাগ গাড়ি নাই। তারপর রিক্সাওয়ালার কই মামা তুমি ডাইরেক্ট সায়দাবাদ যাও। তারপর মানিকনগর, তখন কিন্তু বিশ্বকাপের খেলা চলে, বিশ্বকাপের খেলা চলে, মানে প্রশাসন হেভি অনেক করা। আচ্ছা। তখন মানিকনগর ওখানে মোবাইল কোর্ট, আমার রিক্সাটা সিঙ্গেল দিল, রিক্সাওয়ালা বামে চাপাইলো, চাপানোর পরে আমার মানি ব্যাগ ছিল আর একটা সিগারেট প্যাকেট ছিল, সিগারেট প্যাকেটের ভিতরে 2টা মানে স্টিক ভরা ছিল আর কি, মানে গাঁজা ভরা ছিল আর কি, যে আমি লঞ্চে বইয়া খামো আর কি। তারপর সেই স্টিক 2টা দেখে তারপর পরে যে পুলিশে বলে কি মামা তুমি গাড়িতে ওঠো। দেখেন স্যার আমি নিজে একটু খাওয়ানোর জন্য লইছি, দেশে যাইতে আছি তো স্যার। কয় না তুমি গাড়িতে ওঠো। পরে গাড়িতে বইলাম, বসার পরে আর একটা রিক্সা সিঙ্গেল দিছে, সেই ছেলেটার বাড়ি ছিল নেত্রকোনা, ও থাকে গাউসিয়া। শপিং ব্যাগে ওর আবার অনেকটি গাঁজা পাইছে, কমপক্ষে আধা কেজির মতো নইব, ওর আবার গাড়িতে উঠেছি। তারপর আর একটা রিক্সা সিঙ্গেল দিল, 3 বন্ধু, ওরা আবার বন্ধুর বিয়ে খাইতে যাবো ময়মনসিং, সায়দাবাদ সবাই টিকিট কেটে গেছে, ওরা 3 বন্ধু আবার বড় ভোটকা না কেরু না কির বোতল মানে ব্যাগে করে নিয়ে যাইতে আসে, ওদেরকে আবার উড়াইছে গাড়িতে, ওদের এই বোতল পাইছে। তারপর ওই অগর আবার 3000 টাকা দিয়ে সারাই নিয়ে গেছে ওর বন্ধুরা। আর ওই যে নেত্রকোনার ওই ছেলেটা আর আমি, তারপর ড্রাইভার বলতে আছে তোর কেউ আত্মীয় স্বজন আছে তুই থাউস কই, আমি তাই বাসাবো কদমতলি দারোগার বাড়ি, কয় তাইলে তোর 2000 টাকা দিলে তোর সারা হইব না, সারা হইব না। আমি দেখেন আমার কাছে 500 টাকা আছে আর আমার কাছে টাকা নাই, মোবাইলটা আছে। তারপর আর একজন পুলিশে বলে কি তোর ব্যাগের মধ্যে কি আছে দেই তো, আমি ব্যাগের মধ্যে জামা কাপড়, পরে ব্যাগের মধ্যে ওই যে ব্যাগ কাপড় চুপড় উড়ে দেয় ওই চাপাটি, আর দেয় যে ওই যে সিগারেট প্যাকেটের মধ্যে ওই যে তামুক আর কি। তারপর এই আমার মার শুরু করলো, অনেক মার মারলো আমারে ওকে গাড়ির ভিতরে। বুঝতে পারছি ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে। প্রিয় শ্রোতা, আমরা এখান থেকে ছোট্ট একটা বিরতি নেব। বিরতির শব্দ আমরা যেহেতু শুনতে পেয়েছি, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। যাহা বলিব সত্য বলিবতে আপনি যদি কনফেস করতে চান নিজের জীবনের অপরাধগুলো, ভুলগুলো, এই অর্থে যে আপনার মতো ভুল সমাজের আর কেউ কখনো না করুক, তাহলে আপনি আসতে পারেন, নিজের নাম পরিচয় গোপন রেখেও আপনি কনফেস করতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আমাদেরকে ফোন করতে হবে। ফোন নাম্বারটি হচ্ছে 09613892 তারপরে পুলিশে আমার কে অনেক থাপড়াইছে, অনেক মারছে। মারার পরে তারপরে যেই লোকটা যে চাপাটি আমার বইরে দিয়েছে, ওই লোকটার আমি মোবাইলে অনেক বকাবকি করছি, মানে অনেক খারাপ ধরনের বকাবকি করছি। আমি কইছি এই মুহূর্তে যেভাবে আমার ছাড়াই নেই, ঠিক আছে আমার মায়ের মেম্বারিতে নির্বাচন করবো, দাঁড়াইবো, ঠিক আছে আমার দেশে যাইতে হবে যেভাবে। ওই কয় দোস্ত এখন যাওন যাইবো না, এখন গেলে সমস্যা হবে, আমার সুদ্ধা গ্রেপ্তার করবো, মানে এইসব কথা আর কি বলে। এরপর ওই মোবাইল বন্ধ করে ফেলাইছি। ওকে। তারপর কি করবো এখন, তাদের ওই যারা আমাদের পুলিশে যে আমার গ্রেপ্তার করছে তাদেরও ডিউটির সময় শেষ। তারপর ওই যে ছেলেটা নেত্রকোনা বাড়ি গাউসিয়া থাকে, ওর কাছেও গাঁজা পাইছে শপিং ব্যাগে অনেক, ওরে আর আমারে যাত্রাবাড়ি থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পরে ওসির কাছে নিয়েছে,
এক পুলিশে বলে কি ওসির হাত পাও ধরবি তাহলে তোরে ছাড়িয়ে দেবো মনে হয়। তারপরে সেই রিকভারি মানে সবকিছু ওসির সামনে রাখছে দারোগায়, ঠিক আছে। ওসি ওই যে রুলের বাইক করে পরে এইভাবে সিগারেটের মতন কয় কি এটা কি এইভাবে খাস, পরে কই না স্যার এটা ভাঙ্গা তারপরে সিগারেটের মধ্যে বইরে খায়। পরে আমি হাতে পায়ে ধরলাম ওসির, ওসি কয় না, পরে দারোগার কয় মামলা দিয়ে দেন। পরে দারোগা কয় তুমি থাকো কোথায়, আমি কই থাকি বাসাবো কদমতলি দারোগার বাড়ি। তোমার বাড়ি কয়, আমি কই বরিশাল পটুয়াখালী। এই আমার মোবাইলটা নিয়ে গেছে, মোবাইলটা নিয়ে যাওয়ার পরে দারোগা মোবাইলটা নিয়ে গেছে। মোবাইলটা নিয়ে যাওয়ার পরে আমার কাছে 500 টাকা ছিল না, এই 500 টাকা আমার বেল ছিল, বেলটা সেন্টুরি 14 শিগের ভিতরে ঢুকাইছে আমারে আর ওই ছেলেটারে ঢুকাইছে। যা আমার সাথে যে ছেলেটা গ্রেপ্তার হয়েছে নেত্রকোনার, ওটার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই আর কি। তারপর যে 14 শিগের ভিতরে সেন্টুরি ঢুকাইছে, বেল বল খুললা আমার আবার ব্যাগ ছিল, কাপড় চোপড় খাতা ছিল, ঠিক আছে, জামা কাপড় ছিল, ব্যাগ লই আমি ঢুকছি আর আমার বেলটা খুললে রাখছে সেন্টুরি। তারপর ভিতরে আবার দেখি এক হিরুনছি, মানে হিরুনছি নাকি মানে যাত্রাবাড়ি নাকি রিক্সা দেখ মেয়ে যায়, মেয়ে নাকি চেন টান দিয়ে গিল্লে খাইয়ে ফেলাইছে, ঠিক আছে, খাইয়ে ফেলাইছে। আর পুলিশে ওরা ওই যে থানা আর কি আটকে রাখছে, কতক্ষণ পর আর কি পিডায়, ঠিক আছে, আজ্ঞে মুহূর্তে একবার ছড়াই ফড়াই ফালাইছে, ঠিক আছে, একবার মানে বিচ্ছিন্ন লাগে আর কি আমার কাছে, মানে চিল্লি আউ। এর আগে তো আপনি কখনো থানায় যাননি? না যাইনি, কেউ মানে ঠিক আছে। যাই হোক, সকাল 9টা বাজে গারুদঘরের থেকে মানে গাড়ি আইছে আমাদেরকে গারুদঘরে পাঠাইবো, হ্যান্ডকাপ লাগাই গারুদঘরে পাঠাইছে। কারণ আমি তো মানে গ্রেপ্তার হয়েছে একমাত্র ওই যে গৌরা যেই ছেলেটা চাপাটি দিয়েছে সেই ছেলেটা জানে, এছাড়া আমি আর কাউরে জানাইনি। তারপর গারুদঘরে পাঠাইছে, গারুদঘরে তো মনে করেন আমার উকিল টুকিল কোনো গার্জিয়ানে ধরে নাই বা জানে না, ঠিক আছে, আমার তো কেউ নাই, কেউ আসবে না। তারপর মনে করেন গারুদঘরে অন্য সব আসামিরা আছে, তারা চিড়ে আনে মুড়ি বা অন্য কিছু তার গার্জিয়ানরা দিয়ে যায়, তাদের সাথে আর কি সহযোগিতা করে আর কি খাই। খাওয়ার পরে বিকালবেলা মানে কেন্দ্রীয় কারাগারে আর কি ট্রান্সফার করে পাঠাইতেছে, কেন্দ্রীয় কারাগারে পাঠাইতেছে, চেক ঠেক করাইতে আছে, চেক ঠেক কইরা আমার মানি ব্যাগ ছিল, মানি ব্যাগ ফালাই দিছে, একটা খাতা ছিল, খাতাটাও ফালাই দিছে, ব্যাগের মধ্যে মানে কিছু কাপড় চুপড় দিয়েছে। আর আমার কাছে যেই টাকাটা ছিল সেই টাকাটা আবার একটা পিজির মাধ্যমে আমি আর কি জমা দিয়েছি একটা অফিসে, যে তোমার নাম কি, তোমার ওয়াইফের নাম কি, তোমার বাবার নাম কি, এই টাকাটা আবার আমার অডে আবার একটা কার্ড যাবে, ওগা কার্ড, এই টাকাটা কার্ডের মাধ্যমে আমি আবার একটা ক্যান্টিন আছে, এই ক্যান্টিনের মাধ্যমে আমি যে কোনো জিনিস আবার কিনে খাইতে পারবো। তারপর কেন্দ্রীয় কারাগারে পাঠাইছে, পাঠানোর পরে প্রথম দিন আমার আমদানি করে রাখছে, রাখার পরে আরো এক আসামি আছে, সে মার্ডার করছে 7টা না 10টা, সে এখন ওখানের গডফাদার মানে বড় ভাই আর কি, সে মানে সবাই বুঝাইতে আছে আমদানি ঘরের সে দায়িত্ব আর কি। তারপরে যে বড় একটা মানে হান্ডির সসমিনে আর কি 5 জনের খিচুড়ি দিল, এই খিচুড়ি খাইলাম। খাওয়ার পরে সে অনেক বুঝাইছে, বোঝানোর পরে আমি এই করছিলাম, এই ছিলাম, এরকম হইছি, এই সেই মানে এইসব কথা সে বলছে। বলার পরে তখন ঘুমাইছি, ঘুমানোর পরে সকালবেলা ফজরের সময় ডাইকে মেয়া সাহেব উড়াইছে, মানে তাদেরকে বলা হয় মেয়া সাহেব এবং সুবেদাও বলা হয়, যারা ওখানে জেলখানায় চাকরি করে তাদেরকে সুবেদা এবং মেয়া সাহেব বলা হয়, ঠিক আছে। তাদের সাথে কোনো অর্থ থাকে না এবং রাইফেল থাকে, মানে এই থাকে মানে আর কি ব্যাট থাকে, ব্যাট মোটা মোটা লাঠি থাকে আর কি। তারপর ভোরে উঠে ফাইল করলো, ফাইল গোনার পরে তারপর মনে করেন কেউ শরীরে স্পট আছে কিনা এটা মানে ছবি তুলে, এবং কেউ চুল বড় থাকলে চুল কাটে, চুল কাটে বিকেলবেলা মানে অডে পাড়ায়, অডের নাম আছে মনিহার আছে, পদ্মা আছে, যমুনা আছে, সুরমা আছে, 7 ছেলে আছে, 4 ছেলে আছে, মানে একটা ছেলের নাম আছে আর কি। মানে মনিহার এবং পদ্মা মানে এইসব মানে আর কি নর্মালের ভিতরে আর কি দেয়। আর যমুনা সুরমা মানে যারা হয়তো রাইটার আছে, ইনচার্জ আছে, মানে এদেরকে বলা হয় যে 1 কার্টন ব্যঞ্জন সিগারেট দিতে হইব, 1 কার্টন গুলিপ সিগারেট দিতে হইব, তাহলে মেঘনায় পাড়ামু বা যমুনায় পাড়ামু। কিন্তু আমার কাছে তো ওরকম সমাপ্ত নাই, বুঝছেন, ঠিক আছে। তারপর আমার মনে হয় তিনি আমাদের 5 জন পাড়াইলো। ওই সময়টাতে আপনার পরিবার থেকে কেউ যোগাযোগ করছিল আপনার সাথে? জি না, আমার পরিবার নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল তখন, আমার মায়ের নির্বাচনে দাঁড়াইছে। তারপর এখন তো আমি নতুন, আমার ফাইলে ঘুমন লাগবো, একজনের মাথা একজনের কান দিয়ে আরেকজনের কান দিয়ে ঘুমাইতে হইব ফাইলে, মানে 2 সাইডে সিটের লোক ঘুমাইবো, মাঝখানে যে জায়গাটুকু থাকবো সেটা ফাইলে আমার ঘুমান লাগবে। হ্যাঁ, হিট করে জায়গা লওয়া লাগবো। আপনার পাও আমি নেবো কান দিয়ে, আমার পাও আপনি নেবেন কান দিয়ে, ডাইনেও ঘুরতে পারবেন না, আপনি বামেও ঘুরতে পারবেন, ওই সোজা হয়ে ঘুমাইতে হইব। ওদেরকে না রাত্রে পেশাব করতে গেছেন, আই দেখবেন আপনার জায়গা নেই, ঠিক আছে, সারা রাত বসে থাকা লাগবে। তারপর মনে করেন আমার কাজ ছিল কি, সকালবেলা আমি ঘুমের টুইটে ওই যে পানির বোতলটি পুরাইতাম, আর ওই যে লাঞ্চের সময় ডাল নিতাম সিরিয়ালে, আরেকজন আবার মনে করেন ভাত নিত সিরিয়ালে, আরেকজন আবার সবজি নিত,
ঠিক আছে। আর ওই যে ওখানে আবার যে বা সংসার আবার যে বড় ভাই ছিল, আর আবার হাত পা একটু টেপা লাগতো, ই করা লাগতো, ঠিক আছে। তারপরে মনে করেন 2 দিন পরে আমার ওই পিজির কার্ডের মাধ্যমে ওই টাকাটা আর কি চলে গেছে আর কি আমার নামে আর কি। তারপর ওই পিজির ওই টাকাটা দিয়ে ওরা আলু সেদ্ধ আনে ক্যান্টিনের থেকে, চাপাতি আনে এবং বিরিয়ানি এইসব আনে আর কি, খাওয়া দাওয়া করে আর কি, ঠিক আছে। ওকে তারপর খাওয়া দাওয়া করে 1 সপ্তাহের ভিতরে আর কি খাওয়া দাওয়ার টাকা পয়সা আমার শেষ। ওকে যাই হোক, তারপর মনে করেন আমার নির্বাচনে আমার মায় ফার্স্ট হয়েছে। তখন ওই আমার ওয়াইফে বউ ওই নির্বাচনের সময় অনেক সহযোগিতা করছে, চাচও খাওয়াইছে মানুষের, মুড়ি টুরি অনেক বুঝাইছি করছে, মানে আমার বুইনের এবং আমার মার একটা মানে আর কি মহব্বত হয়ে গেছে কি, ঠিক আছে। যাই হোক, আমার মায়ের নির্বাচনে ফার্স্ট হয়েছে, মেম্বারের নির্বাচনে। তারপর মনে করেন আমার ফুফাতো ভাই আর আমার বুইনে ওই যেই ছেলেটা রান্দাও লয়ে যে আমি ধরা খাইছি, ওই ছেলেটা মনে করেন দেশে যে বলছে, বলার পরে আমার ফুফাতো ভাই আমার বইনে, যেহেতু আমি মানিকনগর ধরা খাইছি, তাই মানিকনগর জেল, মানিকনগর আন্ডারটা তো যাত্রাবাড়ির থানার ভিতরে পড়ছে নাকি। তা আমার ফুফাতো ভাই আর আমার বইনে যাত্রাবাড়ি থানায় খবর লইয়া আমার নামে মামলা বাপের নামে এরকম আছে কিনা, পরে পুলিশ প্রশাসন বলে যে হ্যাঁ আছে। তারপর আমার ওই যে ফুফাতো ভাইয়ের বন্ধু আবার একজন উকিল আমাদের পাশের গ্রামের, তারপর আমার 26,000 টাকা জামিনে বাই করে। তারপর আমি দেশে যাইয়া ঘুরে ফিরে আমার বোন জামের সাথে রাজমিস্ত্রি কাজ করি। তারপর মাঝখান দিয়ে বৃষ্টি বাদল কাজ ছিল না। তারপর মনে করেন লেগুনা গাড়ি আছে, রানীমহল থেকে যাত্রাবাড়ি চলে, সেই গাড়িতে আমি হেল্পারি ডিউটি করি। হেল্পারি ডিউটি করে বোনের বাসায় ওই রাত্রে ভাত খাই, মেসে থাকি। তখন আবার মনে করেন রাত্রে একদিন রাত 11টা-12টা বাজাইছি, আবার তখন আবার মদ খাইছি, গাঁজা খাইছি, অনেক কিছু খাইয়ে ঘুমাইছি। সকালবেলা মানে নেশা মেশা আর কি কাটে নাই, মানে চই আর কি গোলা গোলা দেখি আর কি, ঠিক আছে। ফজরের সময় গেছি যে আমার যাই গাড়ি ধরতে হইব, টয়লেট বাথরুম কোনো কিছু করে বাইরে নেই, যে রাস্তায় যাই মসজিদে যাই আমি করবো, ঠিক আছে। এই প্ল্যানটা ছিল আমার আর কি। তারপর ওই যে কিছু গাড়ি ওখানে অশা রোডের, এই যে মেদদাবাড়ির থেকে যে অশা রোডে ঢাকা সিটিতে পানিটা যা আসে, ওটা তো ড্যামরার ওখান থেকে আসে। ওকে, এই অশার ওখান দিয়ে আবার ওয়াল আছে, এই ওয়ালের ওখান দিয়ে আবার সাইডে দিয়ে কামারপট্টির ওখান দিয়ে আবার আরএমপি গাড়ি আছে। রানীমহল থেকে গুলিস্তান চলে ওই গাড়ি। সকালবেলা আবার রাত্রে গাড়ি ওই সিরিয়াল আবার রাখে ওখান দিয়ে। সকালবেলা গার্মেন্টসের মেয়েদেরকে কাশপুর আবার খেপটানে। ওকে, হ্যাঁ, আমি আবার বাম সাইড দিয়ে ওয়ালের লক দিয়ে যাইতে আসি, 2 জন লোক আমার সামনে দিয়ে গেছে। ওই হেল্পারে কি করছে, গাড়ি ঘুরাইতে আছে, ওই লুকিং গ্লাস, সামনের যে লুকিং গ্লাসটা যেখানে থাকে না, সেটা ওয়ালের সাথে আমার প্যাট মানে বাইজা পিছনে আমার মানে আমার চাপ দিছে, চাপ দিয়ে মানে আর আমার ফালাই দিছে। আমি যেরকম হাত দিয়ে ইশারা দিতে আসি, সে আমার দেখতে আসে না। চাপ দিয়ে ফালানোর পর আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে পিছনের হাড্ডিটা আমার ভাঙিয়ে গেছে। এই হাড্ডিটা কোনো অপারেশন হয়নি, ঠিক আছে। ওকে, আর আমার যখন পেরসাপ আর বাথরুম করে আমি যত বাইরেই নেই, তারপর আমি তখন একটু হ্যান্ডসাম ভাবে চলতাম, খারাপ পোলাপানের সাথে চলাফেরা করতাম, টাকা পয়সা ভাঙতাম। তারপরে এই যে হেল্পাররা আমি পেরসাপ করবো, পরে ওই হেল্পাররা নামে আমার এক আবডালে নিয়ে গেছে মাঠে, আমি পেরসাপ করবো। তখন আমার লিঙ্গ দিয়ে ব্লাড পরে। তারপর অত সকালবেলা তো মানুষজন রোডে নাই, ঠিক আছে। তারপরে এক লোক 2-3 লোক মানে করে মিলে যাইব ডিউটিতে। পরে ওই যে হেল্পারকে বলে কি এই লোকটারে যেভাবে তুমি মেডিকেলে নিয়ে যাও চালু করিয়া। তারপর আমার উড়াইছে, গাড়িতে উড়াইয়া ব্লাড পড়ে আমার প্যান্ট পুরো ভাসিয়া যাইতে আছে। ওরা খ্যাপ মারতে 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 বাবার মনে করেন যাত্রাবাড়ি পাম্পেতে তেল নেছে, এদের কিন্তু ব্লাড পুরে সব আমার ভাসিয়ে যাইতে আছে, ঠিক আছে। তারপর মনে করেন গুলিস্তানে কয় ভাই চলেন নাস্তা খেতে চলেন। আমি কই ভাই আমি নাস্তা খাবো না, অনেক কান্দাকারি করতেছে, আমার যেভাবে আমার ঢাকা আমার মেডিকেলে নেন, ঠিক আছে। ওরা কি আছে নাস্তা খাওয়ার কথা কইয়া হেল্পার আর ড্রাইভার পালাই গেছে, আমার ফালাইতে গাড়িতে ফালাইতে গেছে। আমি কান্নাকাটি করতে আছে, আমার ব্লাড পড়তে আছে, অনেক মানুষজন জমে গেছে গুলিস্তান। পরে ওই মালিকেরই 2 ড্রাইভার, তারা আবার থাকে চনপাড়া। এই 2 ড্রাইভার আমার কি করছে, রিক্সা দিয়ে ঢাকা মেডিকেল নিয়ে এসে, ঢাকা মেডিকেল নিয়ে গাড়ি দিয়ে শোয়া সিস্টারে জিজ্ঞেস করতে আছে যে আপনার অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে। আমি বলছি যে ম্যাডাম এইভাবে হয়েছে। তারা আমার সেলাইন দিয়েছে, সেলাইন দেওয়ার পরে তারপর আমার বলতেছে যেটা অপারেশন করা লাগবে। অ্যাক্সিডেন্টে যে হয়েছে আমার বোনও জানে না, আমার বোনাই জানে, আমার আত্মীয় স্বজন কেউ জানে না। তারপর অপারেশনের রুমের ওখানে গাড়ি দিয়ে আমার শোয়াই নিয়ে গেছে। এখন অপারেশনের ওখানে তো কিছু টাকা পয়সা লাগবে, কারণ সরকারি মেডিকেলে তো মাগনা ফ্রি করে না, একটু খরচাপাতি আছে না।
কাগজপাতি টাকা পয়সা লাগবে। তারপর মনে করেন একটা লোকে কয় কি ওই ড্রাইভার দুইটার একটা এবার কয় কি আমি মহাজনের থেকে কিছু টাকা পয়সা আনি। ওই লোক যে গেছে 1 ঘন্টা ধরে কোনো খবর নেই, আমার বিলাট পুরো ভাসিয়ে যাইতেছে। তারপর আরেকটা লোক আমার সাথে ছিল, ওই লোকটা কয় কি ব্যাপার ও এখন আইতেছে না দেখে লই দি। ওই লোক মনে করেন আমার ফালাইতে ভাগিয়ে গেছে গা। ওহো, দোনোজন ভাগিয়ে গেছে গা আমার ফালাইতে। গাড়ি যে অপারেশনের রুমের সামনে ভাগিয়ে, আমার অপারেশনের রুমে থুইয়া সামনে টলি গাড়ি আছে না শোয়াই নেয়, ওখানে আমার ফালাইতে গেছে গা। মাত্র 5 মিনিটের বিরতি, 5 মিনিট পরই অনুষ্ঠানের শেষ ভাগে আমি ফিরবো। ডক্টর তাজুল ইসলাম আমার সঙ্গে স্ট্যান্ড বাই রয়েছেন, তার মতামত জানবো এবং কি হয়েছে ওর জীবনে শেষাংশে। ছোট্ট একটা বিরতি, মাত্র 5 মিনিট পরই ফিরে এসে আপনাদেরকে জানাচ্ছি। প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছিলেন হাসানের জীবনের অপ্রিয় সত্য। হাসান, আমরা যেখানটাই ছিলাম, হ্যাঁ শুনি তারপর কি হলো। অপারেশনের রুমের সামনে ফালাইতে দোনোজন ড্রাইভার চলে গেছে গা। এখন তো আমি দেখছি যে ওই অপারেশন করা লাগবে, আমার গার্জিয়ান কেউ জানে না। তারপর মেডিকেলের অন্য সব লোকজন আছে না, তাদের আত্মীয় স্বজন দেখতে আসে। তাদেরকে বলি যে ভাই আমি তো এরকম অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার আত্মীয় স্বজন তো কেউ জানে না, আমার মার নাম্বার একটা ফোন দেন। তারপর তারা ফোন দিয়েছে, আমার মার নাম্বার বন্ধ। তারপর আবার ওখানে আবার কিছু লোক আছে যে এক্সের কাগজ কোগজে যে ঢাকা মেডিকেলে যে চাকরি করে, তারা ডিপার্টমেন্টে কাগজপাতি তাড়াতাড়ি করে আইনে দেয়। 20 টাকা 10 টাকা দিলে তারা মানে চালু করে আর কি করে আইনে দেয়। তাদেরকে একজনকে বলছি। তারপর আমার বইনের নাম্বারে ফোন দিয়েছে। তারপর আমার বইনে কি করছে, আমার বইনে আমার ভাই মানে 1 ঘন্টার ভিতরে চলে এসে পড়ছে ঢাকা মেডিকেল। লাইসে এক্সে রুমে ঢুকাইছে, আমার 4 ঘন্টা পরে বাই করছে। মানে আমার বইনে আর আমার মাজারও ভাই মানে টেনশনে পুরো মানে অবাক হয়ে গেছে, কি ব্যাপার না আমার বাইরে মারিয়ে এলাই না কি করে। ঠিক আছে, 4 ঘন্টা হয়ে গেল, এখন অপারেশন শেষ হয় না। 4 ঘন্টা পরে বাই করে আমার ছিটে দিচ্ছে। ছিটে দেওয়ার পরে একটা নল দিয়ে যাইতো পেরসাপ, আর একটা দিয়ে যাইতো ব্লাড। আমার ছিটে দিয়ে দিল। ছিটে দেওয়ার পরে 3 দিন পরে আমার নাম কেটে দিয়েছে। তখন আমার দেশে ট্যাক্সি ক্যাব দিয়ে সদরঘাট নিয়ে গেছে। সদরঘাট নিয়ে ট্যাক্সি ক্যাবের থেকে নিয়ে তারপর লঞ্চে শোয়াই নিয়েছে। লঞ্চে শোয়ানোর পরে তারপর ভ্যান গাড়ি দিয়ে আমার দেশে নিয়ে গেছে। তখন আমার পেরসাব যাইতো আমার মানে পাইবে যাইতো আর কি। আর 21 দিন পর পর ওই জিনিসটা বেটার। আপনারা, আমি জানি না মানে যারা শুনছেন আজকের এই জেবিএসবি কিভাবে ভাববেন জানি না, একটা কথা আছে যে প্রকৃতির একটা জাস্টিস, ইটস কল ন্যাচারাল জাস্টিস। যদি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে দেখেন দ্যাটস আ ডিফারেন্ট থিং। সেটা তো অবশ্যই একটা বিচার অবশ্যই আছে। যদি ন্যাচারাল শুধুমাত্র যারা ঈশ্বর বিশ্বাস করেন না কিন্তু প্রকৃতি বিশ্বাস করেন, সেই জায়গাটা থেকে যদি দেখেন সেটারও একটা জাস্টিস আছে। তো চিন্তা করে দেখুন, ওর লাইফের আগাগোড়া ফল্ট কিন্তু মোস্টলি ফিজিক্যাল অনৈতিক রিলেশনশিপ, এবং ওর ন্যাচারাল জাস্টিসের জায়গাটা থেকে যদি চিন্তা করেন তাহলে ঘটনাটা একেবারে মিলে যাচ্ছে কিন্তু। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে কেউই যে কোনো ধরনের অপরাধ করুক না কেন, সেটার কিন্তু অবশ্যই একটা রিটার্ন থাকে। সেটা যেভাবেই হোক না কেন, নিজের বিবেকের জায়গা থেকে হোক, প্রকৃতিগতভাবে হোক, সোসাইটির দ্বারা হোক, স্টেটের দ্বারা হোক, ল অ্যান্ড জাস্টিসের দ্বারা, যেটার দ্বারাই হোক না কেন, সেটা রিটার্ন আসবেই জীবনে কোনো না কোনো সময়। ওকে, বলুন তারপরে। হ্যাঁ, 21 দিন পর পর মানে ওই নলামে চেঞ্জ করতে ঢাকা মেডিকেল আমার আসা লাগবে। 21 দিন পর পর চেঞ্জ করতে আসতাম। আমার আম্মা আসতো সাথে। 1 বছর গেছে গা, কিন্তু পেরচাপ আমার যায় পাইপে যায়। তারপর একটা মানে পাইপ আর কি মানে চেঞ্জ করতে আমার মানে একটু দেরি হয়ে গেছে আর কি। দেরি হয়ে গেছে মানে মাস মানে 21 দিন তো মানে 1 মাসের উপরে হয়ে গেছে আর কি। তখন ওই পাইপটা আমি চেঞ্জ করতে গেছি, আর ওই পাইপটা মানে আর কি বাই করতে পারতেছে না, ভিতরে ইনফেকশন হইয়া মানে পাথর হয়ে গেছে। এখন মানে ঢাকা মেডিকেলের বড় বড় সিনিয়র ডাক্তারও পারে না এই জিনিসটা। অনেক মানে চেষ্টা করছে, অনেক মিশিং এর মাধ্যমে করছে, অনেকই মানে মাধ্যমে করছে আর কি। মানে আমার আরো একবার অপারেশন করা লাগবে। এখন আরো একবার অপারেশন যে আমি করবো, ঢাকা মেডিকেল অপারেশন আমার একবার করছে, মানে তারা খালি আমার ডেট দিতে আছে, কিন্তু সিরিয়ালে মানে আরো 1 বছর পর, 6 মাস পর, 3 মাস পর, মানে এরকম আমার খালি ডেট দিতে আছে আমাদেরকে। ঠিক আছে, মানে ঘুরাইতে আছে। তারপর আমরা অনেক মেডিকেলে গেছি, ধানমন্ডি, নর্দানে গেছি, জিগাতলায় অনেক বড় বড় ডাক্তার দেখাইছি, অ্যান্টিবায়োটিক ওষুধ খাইছি, ব্যথার জন্য অনেক কিছু খাইছি, অনেক মেডিকেলে গেছি। তারপর 15 নম্বর ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল, ফখরুদ্দিন নাম ইবনে সিনা এসে মানে আর কি বসে, তার ওখানে 500 টাকা ভিজিট দিয়ে আমি দেখাইছি। দেখানোর পরে
তারপর বাংলাদেশ মেডিকেল আমার অপারেশন হয়েছে। আমার অপারেশনের মোট সম্পূর্ণ আমার অ্যাক্সিডেন্টে আমার 2.5 লাখ টাকা খরচা গেছে। আমার 2 গড়া জমিন ছিল, আমার দাদাই দিয়ে গেছিল আমার নামে লেখা। সেই 2 গড়া জমিন আমি 1,20,000 টাকা বেচছি। আর আমার মায়ের জিনিসপাতি থেকে অনেক মানে ঠিক করে আর কি আমি 2.5 লাখ টাকা দিয়ে আমার এই অপারেশনটা করাইয়া তারপরে বর্তমানে আমি সুস্থ সুন্দর মতো মানে করতে পারতে আছি। সুস্থ হওয়ার পরে তারপর আমার বোনের সাথে আবার মনে করেন আবার কাজ কাম করি, আমার বউ নিয়ে আসি। আমার বউ আবার বর্তমানে মনে করেন চাকরি নিয়েছে। তারপর আবার অন্যবার একটা দোকানে আমি চাকরি নিয়েছিলাম। সেই দোকানে যে চাকরি যে আমি নিছি, কিন্তু ওখানে আবার মনে করেন একটা লোক ছিল বাড়িওয়ালা, সে আবার মনে করেন ফেন্সি খাইতো। মানে সে তার মনে করেন 3টা বউ মানে চলে গেছে, কোনো বউ তার নাই। সে আবার ফেন্সি খাইতো। যে দোকানটা আমি চাকরি যে করতাম, অনেক মহিলারা তাদের করে ফেন্সি আনতো এবং প্যাডের সাথে বাঁধতে ফেন্সি আনতো, রানের সাথে বাঁধতে ফেন্সি আনতো। ওই মহিলারা যে ফেন্সি নিয়ে আইতো, ওই ফেন্সি আমি কি করতাম, মানে জাহাজ আছে, কিছু জাহাজ আছে ওখানে, মানে পুরান জাহাজ যেটি মানে চলে না আর কি, ওই জাহাজের খন্দলে আমি গুজাই থুই আইতাম। ঠিক আছে। আর আরেকটা লোক আছে, তার নাম, সে আবার ডিমের খাঁচার ভিতরে করে আনতো, চাইরো সাইডে ডিম সাজাইয়া, মাঝখান দিয়ে ডিমের খাঁচা কাটা ছিল, ওটার ভিতরে করে আনতো। আর আরেকটা লোক ছিল, সে মিষ্টি কুমড়টা মানে এমন ভাবে জানতো, মানে মিষ্টি কুমড়ার ভিতরে, হ্যাঁ মিষ্টি কুমড়ার ভিতরে বানতো, কিন্তু বোঝার কোনো পজিশন ছিল না যে এটার ভিতরে কিছু আছে। এগুলোর মধ্যে আপনি ইনভলভ হয়ে যাচ্ছেন, মানে এটা মানে ওই যে এখানে আপনার কাজ কি ছিল, যে এই যে এগুলো নিয়ে আসতেছে, এখানে আপনার কাজ কি ছিল? ওটা মানে মহাজনের এখানে, মানে যে দোকানে চাকরি করি, ওই মহাজনে আর কি রুটি চা এটি নিয়ে আমার আর কি পাঠাইতো তার বাসায়। তার বাসায় দিয়ে সে সারা রাত জাগনা থাকে। আর মানে টাকা পয়সা অনেক মহাজন, মানে 1,50,000 80,000 এরকম টাকা মহাজনের কাছে সে ফালাই থইতো আর কি। ঠিক আছে, ফালাই থইতো, অমুগরে দিতে বলতো, সেমুগরে দিতে বলতো। ওখান থেকে আবার মহাজনে ভাঙতো চড়তো, মানে মহাজনের একটু লাভ ছিল আর কি। ঠিক আছে, তারও ব্যবসা বাণিজ্য চলতে আছে, তার টাকাটা খাড়াইতে পারতে আছে, এই করতে পারতে আছে, মহাজনের লাভ ছিল। আর আমি সকালবেলা মানে আমি চা নিয়ে যাইতাম আর রুটি নিয়ে যাইতাম, আর ওই যে ফেন্সি ফেন্সি এইটা আইনে দিতাম, খাওয়াইতাম সেই নেতাকে। ঠিক আছে, তারপর ওই যে চা রুটি মানে একদিন মানে বউ ফোন করছে, ওই যে নেতা, সে ঘুমাই রয়েছে। আমার মনে হয় বউ মনে হয় কিছু অন্য কিছু মনে হয় খাওয়াইছে, মানে অন্য কিছু খাওয়াইছে, মানে সে তো এরকম ঘুমায় না, মানে তার কোনো সেন্স ছিল না। ঠিক আছে, অন্য সব দিন যে চা যদি নিয়ে যাইতাম, 2,000 টোকা দিলি, ওই তো কি তুমি আইসো, আমি কি হ্যাঁ চা নিয়ে আইসি ভাই, আমি আবার ভাই ডাকতাম। ঠিক আছে, আসো। তারপর যাইতাম, যাওয়ার পরে চা ডাইলে খাওয়াইতাম, রুটি দিতাম, পানি দিতাম, সবকিছু তার আগুই পাশে দিতাম। ঠিক আছে, ওদিনকে আবার ফোন দিয়েছে বউ, তার মোবাইল দিয়ে বউ ফোন দিছে। বউ ফোন দিয়া তারপর মনে করেন সে ঘুমাই রয়েছে, তার কোনো খবর নাই। ঠিক আছে, চা রুটি আমি নিছি, নিয়ে কি আসছে বউ আবার মনে করেন আমার হাত ধরে টান দিয়ে তার রুমে নিয়ে গেছে। ফেলার তো বাসা, তার রুমে নিয়েই দরজা আটকে দিয়েছে বউ। দরজা আটকে দিয়ে মনে করেন আমার একদম মনে করেন তার সাথে আমার সাথে মিলেমিশা হয়েছে। মিলেমিশা হওয়ার পর আমার তোবা পড়াইছে, অনেক কিছু বলছে, আমার হাজবেন্ডে বলবা না, তোমার পায়ে দুইটা ধরছি, তোমার মানে অনেক কিছু আর কি বলছে। ঠিক আছে, আমি কিছু আচ্ছা ঠিক আছে বলবো না। ঠিক আছে, আবার আমার 1,000 টাকাও দিছে, যে তুমি কিছু খাইও, তোমার বাড়ির কাছে বলবা না। ঠিক আছে, হ্যাঁ, এই চা রুটি আমি খাইছি, তুমি আবার দরকার পড়লে আবার চা রুটি, আমার আবার টাকা দিয়েছে আরো 50 টাকা, বুঝছেন, অন্য দোকান তো আবার চা রুটি আনছি। চা রুটি আনিয়া তার হাজবেন্ডের ডাইকে আবার খাওয়াইছে। হ্যাঁ, খাওয়ানোর পরে ওখানে আবার মনে করেন পাথরের মেশিং এর আবার একটা ছেলে ছিল, তার বাড়ি ছিল খুলনা, সে আবার মনে করেন ডিউটি রাইতে 9টা বাজে সাজতো। সে আবার ওই খারাপ মেয়ে, কাশপুর ব্রিজের নিচে আবার খারাপ মেয়েরা থাকতো, মানে সেখানে আবার আমার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারপর মনে করেন সে মেয়েদের সাথে মিলেমিশে প্রথম করছে, করার পরে এখন আমি আবার আরেকজনের সাথে করতে গেছি, আর মনে করেন এক ফরমাই আমার ধরছে, ফরমাই কলার ধইরা তারপর কয় তোর লাগে আরেকজন আইসে, আমি দেখছি, আমি আরেকজন না, আমি একাই আইসি, আরেকজন মনে হয় সামনে দারোগায় বলে, পরে ওরে উড়াইছি, ওরে উড়ে পরে কয় থাউস কই, আমি যদি দোকানের ঠিকানা যদি বলতে যাই তাহলে মান সম্মান যাইবো গা, থাকবো না। আমি কই স্যার রিক্সা চালাই, গাড়ি গুড়ি চালাই, কি করবো এই সেই, মানে সারা রাত আমাদেরকে ঘুরাইছে। ঘুরানোর পরে আমি কই না, সত্যি কথাই বললে দিই, একজনে মানে আরো পুলিশ আছে না নরমন ধরনের, যারা আনসার মানসার, তারা মানে খারাপ ধরনের কথা বলতে আছে, জেলখানায় নিয়ে থানায় নিয়ে করবো, সেই করবো, ইট বানবো, মিট বানবো, অনেক কিছু বলতে আছে, ভয় দেয়, টাকা দেওয়া লাগবে, এত টাকা দেওয়া লাগবে, তোর গার্জিয়ান এসে কেটা খবর দে, মানে এইসব কথা বলতে আছে আর কি। ঠিক আছে,
মানে আনসাররা বলতে আছে আর কি। হ্যাঁ, ড্রাইভার আবার বলতে আছে দারোগারে যে আজকে কোন ইনকাম হয় না, এই সেই মানে এইসব কথা আর কি বলতে আছে। তারপর দোকানের ঠিকানা দিলাম, গাড়িটা ওখানে গেল, ওখানে সিকিউরিটি গার্ড মানে ওখানে যে টেরাক অনেক থাকে তো মানে নাইট গার্ড মানে পুলিশের দেখা, তারপর পুলিশের গাড়ির সামনে গেল আর কি। লেগুনা গাড়ি আসলে তখন মানে কিছু কিছু লেগুনা গাড়ি দেখুন পুলিশ চলে। যাই হোক, সেই দারোয়ানে যাই দে, সিকিউরিটি গার্ড যাই দে আমারে, আর ওই সেই ছেলেটারে দেয়। তারপর মহাজন ছিল না, মহাজনের ভাই ছিল, সারারে দোকান খোলা থাকে। তারপর ওই নেতার বন্ধু বান্ধব নিয়েও সেই দোকানে বসে রয়েছে। সে নেতায় আবার আইসা দারোগারে বলে এই পোলারে ধরছেন কেন? এই পোলায় কি করছে আপনি জানেন? কি করছে? এই পোলা অমুক জায়গায় গেছে, খারাপ কাজ দেখছেন, এখনো তার প্যান ভিজা, এইসব কথা বলছে। তারপর এই নেতায় আবার 2000 টাকা দিয়েছে মহাজনের বাড়ির কাছে, তাই না? যাই হোক, সেখান থেকে আবার চাকরি ছাইড়ে দিয়ে বাড়ি যাইয়া তারপর আবার বাড়ির থেকে আইসা অটো রিক্সা আছে ঢাকা, আবার ডেমরা সারুলি আবার একটা অটো রিক্সা আবার আমি ভাড়া চালাই একটা গ্যারেজে, 300 টাকা ভাড়া চালাই। একদিন আবার আধা বেলা কাজ করাইছি, সন্ধ্যা আধা বেলা পরে বাইরেছি। সেই বা মহাজনের ওয়াইফ বলে যে তোমার 300 টাকায় জমা দেওয়া লাগবে। আমি না ভাবি, আমি 300 টাকা দেবো না, দেন সারাদিন আমি কাজ করছি 400 টাকা, আধা বেলা গাড়িটা নিয়ে বাইরেছি। এখন আমি যদি 300 টাকা দিই তা আমি 100 টাকা তো আমার খরচাপাতি যাইব, তা আমি কি দেবো? তারপর সেখান থেকে আমি ওই গাড়ি গুড়ি ছাইড়ে দিয়ে চলে আসি। তারপর মনে করেন আমার বউ আবার বাড়ির থেকে আমি ফোন করে দিছে আমি এরকম গাড়ি কিনবো। আমি যেভাবে আমার টাকা আমার 30,000 টাকা লোন ছাড়াই দিছে, সেই কিস্তি আমি চালাইছি। সেই গাড়ি আবার 1 বছর আমি চালাইছি। আমি গাড়ি দৈন্যা, পাটের বাগ, মুরাদবাগ, অনেক জায়গায় চালাইছি, রায়ের বাগ, মায়ের বাগ, রাত্রেও গাড়ি চালাইছি। ঠিক আছে, গাড়ি গুড়ি চালাইছি। আমি আবার চিল্লাই গেছি, ইস্তেমায় গেছি। বর্তমানে আমি কোনো খারাপ নেশাপানি কোনো কিছু করি না। বর্তমানে আমি শুধু পান খাই, আর কোনো নেশাপাতি কোনো নেশাপানি নাই। এখন বর্তমানে আবার মহাখালী একটা দোকানে চাকরি নিয়েছি, বাবুরছি। এখন বর্তমানে 18,000 টাকা স্যালারি পাই, সুন্দরভাবে আমি চলাফেরা করি। কেন বললেন আপনি রেডিওতে আজকের এই যে অপ্রিয় সত্য কথাগুলো লাখ লাখ মানুষকে কেন জানালেন? রেডিওতে লাখ একটা মানুষ তো জন্ম যখন হয় সে তো মানে নিষ্পাপ হয়ে জন্ম হয়, সে তো মনে কোনো খারাপ হয়ে জন্ম হয় না। আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম। ঠিক আছে, আমি কিসের কারণে যে আমি খারাপটা হয়েছি, কারণ আমি যদি মারা যাই বা আমার আব্বা যদি মারা যায়, কবরস্থানে জিজ্ঞাসা করবে যে তোমার ছেলে নামাজ পড়ে নাই কেন, রোজা থাকে নাই কেন, তুমি তার নামাজ পড়তে শিখাও নাই কেন, তুমি সেই জবাবটা তো আমার বাপের দেওয়া লাগবো। এই ফিলগুলা কি আপনার এখন হচ্ছে নাকি এগুলো আগেও ছিল? এটা আগে ছিল। আমি তো আমার কণ্ঠ তো অনেক সুন্দর, জেলখানায় তো অনেক মানুষ আমার গানের জন্য মানে শোনার জন্য অনেক লোকজন আর কি বৈশা আমার গানের জন্য আমার কণ্ঠ। দেখুন, কণ্ঠের সাথে এখানকার সম্পর্ক না। আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি যেই ধর্মীয় অনুভূতি থেকে আজকে নিজেকে এখানে আপনি কনফেস করলেন যে আপনি ভালো কাজের দিকে আছেন এবং এই ধরনের খারাপ কাজে আপনি আর যাবেন না, সেই ধর্মীয় অনুভূতি তো আপনার মধ্যে এর আগেও ছিল, কিন্তু তারপরও আপনি কেন এই ধরনের কাজ করেছেন? তখন করেছি তো হয়তো শয়তানের দোগায় পড়ে। এক্স্যাক্টলি, প্রিয় শ্রোতা, আমরা যখন খারাপ কাজ করি আমাদের তখন সেন্সগুলো স্লিপিং অবস্থায় থাকে। এই জন্য আমরা অনুষ্ঠানের শুরুতে যেই কথাগুলো বলি, যাহা বলিব সত্য বলিব, সেটা হচ্ছে যে আপনার বিবেক ঘুমন্ত অবস্থায় আছে। আপনি জানেন আপনি সেন্সে আছেন হয়তো বা, কিন্তু ঘুমন্ত অবস্থায়, এবং সে কারণে আপনি সাহস পান। এই বিবেকটা যখন চরমভাবে জেগে যাবে তখন আপনি নিজেকে আর ক্ষমা করতে পারবেন না। আমরা অবশ্যই যিনি অপরাধ করেন তাকে অ্যাকিউজ করব এই অর্থে যে সে যদি অপরাধ থেকে বের করে না নিয়ে আসে, কিংবা সে অপরাধের মধ্যে থেকে কন্টিনিউয়াসলি কাউকে ক্ষতি করে যাচ্ছে। কিন্তু যখন একজন মানুষ নিজে থেকে উপলব্ধি করতে পারে যে সে যে ভুল করেছে সেটা তার জন্য সবচেয়ে বড় অপরাধ এবং সেটার দ্বারা সে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কষ্ট পাচ্ছে, তাহলে এটাই সবচেয়ে বড় বিচার। এর চেয়ে বড় বিচার আর কিছুই হতে পারে না। এইরকম মানুষকে অ্যাকিউজ করার কোনো মানে নেই। আজকে যে এখানে কনফেস করে গেলেন, এরকম মানুষ সমাজের চারপাশে অসংখ্য আছেন যারা এই ধরনের বিভিন্ন রকমের অনৈতিক সম্পর্কের মধ্যে যান, অনৈতিক সম্পর্কের মধ্যে কন্টিনিউয়াসলি জড়ান। হতে পারতো উনি হয়তো মারাত্মক রকমের যে কোনো এসটিডিতে আক্রান্ত, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেটাকে আমরা বলি, যেটা এইডসের চেয়েও ভয়াবহ, বিভিন্ন ধরনের ব্যাপার হতে পারতো, একজন থেকে আরেকজন ছড়াতে পারতো, কিন্তু হয়তো তার মধ্যে সেটা হয়নি। কিন্তু এই যে একের পর এক নিজের জীবনে ক্ষতি হয়ে গেছে, লেখাপড়া ছেড়ে নিজের জীবনটা স্ক্যাটার্ড হয়ে গেল, সেটার পেছনে কিন্তু পরিবার কিছুটা হলেও দায়ী। কারণ ও যদি সুন্দর একটা পরিবার পেত, একটা আদর্শিক পরিবার পেত, একটা শাসন করা, আদর করা যায়, একটা ছেলেকে পরিপূর্ণভাবে টেক কেয়ার করা যায়, এরকম একটা পরিবার পেত, তাহলে হয়তো বা অ্যাসেট হতে পারতো।
পরিবার থেকে পায়নি, সমাজ থেকে পায়নি, এবং যে কারণে সমাজের জন্য বোঝা হয়েছে। শেষ পর্যন্ত ওর ভিতরে যে উপলব্ধিটুকু এসছে, এটাকেই আমরা আজকের এই এপিসোড থেকে একটু বড় করে দেখি। আপনাদের শুধু এতটুকুই বলার আছে। আমার মনে হয় ডক্টর তাজুল ইসলাম আপনাকে কি বলবেন সেটা আপনার মনোযোগ দিয়ে শোনা উচিত। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার? যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি হাসান, বয়স 26। যা আমরা শুনতে পারলাম যে সে মাদ্রাসা পড়তো, কণ্ঠ ভালো ছিল, হামনাথ করতো। মাদ্রাসা পড়া ব্যাকগ্রাউন্ড হলেও পরবর্তী পর্যায়ে সে ঢাকা গিয়ে তারা ফুফাতো ভাইয়ের সঙ্গে মিশে কিন্তু নষ্ট হয়ে গেল। ফুফাতো ভাই তাকে খারাপ মেয়েদের কাছে নিয়ে গেল, টাকার বিনিময়ে মেয়েদের সঙ্গে যৌনতা করতো। তবে সে মেয়েদের লালসায় পড়ে গেল, যৌন নেশার মতন হয়ে গেল। লক্ষণীয় যে সে কিন্তু পড়তো মাদ্রাসায়। তাহলে মাদ্রাসা পড়া কি ব্যর্থ হলো? আমরা যে বলি মাদ্রাসায় পড়তে হবে অথবা অন্য কিছু করতে হবে, কিন্তু এর পরবর্তী পর্যায়ে যে তার গঠন প্রক্রিয়ায় যদি পরিপূর্ণভাবে ধর্ম এবং নৈতিকতা যদি একেবারে আবিষ্ট না হয়, প্রবিষ্ট না হয়, তাহলে কিন্তু ভালো থাকার সম্ভাবনা কম। তাই আমরা যারা মাদ্রাসায় দিচ্ছি বা যারা ধর্মীয় শিক্ষা দিচ্ছি, তাদের বুঝতে হবে ছোটকালে তারা কিন্তু বাচ্চারা মানে এটা যান্ত্রিক ভাবে রোবটের মতন এগুলি করে যায়। এগুলি আত্মস্থ করা বা ধর্মীয় বোধটাকে নেওয়া, এটা কিন্তু পরবর্তী জীবনে করতে হয়। অর্থাৎ শিখাতে চাইলে বা মূল্যবোধ শিখাতে চাইলে বা ধর্মীয় নীতিমালা শিখাতে চাইলে কিন্তু পরবর্তী জীবনেও এই চর্চা যাতে থাকে এবং সেরকম মন মানসিকতা তৈরি হয়, সেদিকে নজর রাখতে হবে। তা না হলে এই হাসানের মতো লোকেরা মাদ্রাসা পড়বে, আবার কয়েকদিন পরে আরেকটা বদ সঙ্গে গিয়ে তারা কিন্তু আবার একেবারে সম্পূর্ণ বিপরীত মেয়ে মানুষের কাছে যাওয়া, তাদের সঙ্গে মানে সবচেয়ে জঘন্য কাজ যে কোনো ধর্মের বেলায়। দেখে গেলাম সে অনেক মেয়েদের কাছে যেত, সে বিভিন্ন হোটেলে চাকরি করতো, রিক্সা চালাইতো। এবং আমাদের এটা একটা মনে রাখা ভালো, সে কিন্তু ওই যে সে ছিল পথের মানুষই। কারণ রিক্সা চালে হোটেলে কাজ করা, এরা তো পথের মানুষই। এরা কিন্তু আসলে টার্গেট করে ওই পথেরই বাসমান যে পথিতা আছে। কিছু মানে দরিদ্র শ্রেণীর মেয়েরা আছে যা তারা পথের কাছেই মানে খুব খদ্দের খুঁজে বেড়ায়। আর এই হাসানের মতন অশিক্ষিত দরিদ্র লোক যারা আছে, তারাও কিন্তু ওই পথেরই মানুষ, তারাও কিন্তু ওই শিকার খুঁজে এই বাসমান লোকদেরকে। আমরা কিন্তু দেখতেছি যে এই যে নিম্ন শ্রেণী থেকে যারা আর্থিকভাবে শিক্ষার দিক থেকে নিম্ন আছে, সেখানে যেমন অপরাধের হার বেশি থাকে, মাদকাসক্তির হার বেশি থাকে, এরকম যৌন অপরাধের বেশি থাকে, অনেক কিছু অপরাধী সেখানে বেশি থাকে। এটা কিন্তু সব পৃথিবীর সব জায়গায় সত্য। সেই জন্যই যারা দরিদ্র আছে বা কম শিক্ষিত আছে, তাদের মানে পুনর্বাসনের জন্য, তাদের মানে আর্থিক সচ্ছলতার জন্য বা শিক্ষার জন্য কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। মানুষকে যত শিক্ষিত করা যাবে, সামাজিক অবস্থান যত উন্নত হবে, ততই কিন্তু মানুষ এই এত মানে সহজে মানে খারাপ পথে বা অপরাধ পথে চলে যায় না। যাই হোক, তারপরে কিন্তু এক সময়ে সে বিয়েও করেছে এবং দুর্ভাগ্যবশত একবার তার অ্যাক্সিডেন্ট হয়। এটা একটা কিন্তু একদিকে তার জন্য একটা মানসিক শিক্ষাও। সে সেখান থেকে হয়তো একটা ধাক্কা পেয়েছে যে আমার জীবনে আমি একটা পঙ্গু হয়ে গেলাম বা বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল, মনে একটা পরিবর্তন থাকতে পারে। সে তখন বাড়িতে গেছে এবং তার বউর সঙ্গে সম্পর্ক একটু উন্নতি হয়েছে এবং পরিবারের লোকেরা তাকে তাবলিগে পাঠাইছে। তাবলিগে গিয়ে কিন্তু সে একটা ভালো কথা শুনেছে যে যদি সন্তান ছেলে যদি খারাপ কাজ করে, তাহলে মৃত বাবা কিন্তু তার দায় উপর পড়বে। হ্যাঁ, তখন তার হয়তো মনে হয়েছে যে আমার পাপের কাজের জন্য আমার বাবা দায়ী থাকবে, অথবা আমি যখন থাকবো না তখন আমার ছেলের পাপের জন্য আমি দায়ী থাকবো। এই ধর্মীয় অনুভূতি তাকে হয়তো শেষ পর্যন্ত আরো মানে ভালো হওয়ার পথে নিয়ে এসেছে এবং এখন সে ভালো হতে চায় এবং সবাইকে তা জানাইতে এসেছে। আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। যারা এই কাহিনী শুনছেন তারা আবারও বলতেছি, হাসানের মতন মাদ্রাসায় পরে আবার খারাপ সঙ্গ থেকে গিয়ে খারাপ হয়ে যাবেন, তা না হয়ে প্রথম থেকেই নিজের চরিত্রকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। সব সময় লোভের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি, টাকার লোভে হোক, ক্ষমতার লোভে হোক, অথবা যৌনতার লোভে হোক, তাহলে কিন্তু জীবনে অন্যায় এবং পাপ পথে চলে যেতে হবে। আশা করি যারা অপরাধ জগতে গিয়েছেন তারা ফিরে আসবেন, অথবা যারা হাঁটি পাপ করে দিতে যাচ্ছেন, অথবা যারা এখনো যান নাই কিন্তু যে কোনো সময় প্রলোভনে বসেন, তারা কিন্তু হাসান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আপনারা শুনছিলেন এবিসি রেডিও FM 89.2। আজকের মতো এখানে ইতি টানছি। আগামী রবিবার আমি আরজি কিবরিয়া আরো একজন বন্ধুকে সাথে করে এই মঞ্চে ফিরে আসব। বারবার এই মঞ্চে ফিরি আর সবসময় মনে হয় যে এই রকম অপরাধ যেন আর কখনো না ঘটে। কিন্তু তারপরেও একজন মানুষও যদি সচেতন হন, একজন মানুষও যদি আজকের এই অনুষ্ঠান শুনে নিজের জীবনের ভুল থেকে সরে আসেন, তাহলে আমরা বলতে পারবো আমাদের অনুষ্ঠানটি সার্থক। অনেক ভালো থাকুন। আজকের মতো আমি এবং আমার টিম মেম্বার মঞ্জুরের পক্ষ থেকে শুভরাত্রি।